লাস্ট ক্লাসে আমাদের ইনভয়েস, বিল আর ক্রেডিট নোট এই পর্যন্ত হয়েছে না? বিল, শুধু বিল পর্যন্ত হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ইনভয়েসটা দেখি। হ্যাঁ, কি সেটা মানে আমি পাই না, দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে কিভাবে করতে হয়, কারণ আপনি ওয়ান বাই ওয়ান করবেন, সমস্যা কি? হ্যাঁ, এখানে আসেন, তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলে আমরা ইনভয়েসে ক্লিক করব। আমরা ইনভয়েসটা দেখি আগে, সবার আগে ইনভয়েস কি। তো এটা হচ্ছে ইনভয়েসের ফর্ম। আমরা যদি কোনো কিছু সেল করে থাকি তাহলে আমরা ইনভয়েস তৈরি করব। তো প্রথমে এখানে যেটা চাবে সেটা হচ্ছে কাস্টমারের নাম। তো এখানে আমরা আমাদের কাস্টমারের নাম দেই। দাঁড়ান একটু, এক সেকেন্ড। মানে ইনভয়েসটা কিভাবে আসবেন, ধরেন নিউ এ ক্লিক করলে ইনভয়েস আছে, বা অনেকের এই জায়গায় থাকতে পারে প্লাস আইকনে ক্লিক করলে দেন এখানে ইনভয়েসটা পাবেন। দেন ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েসের ফর্মটা ওপেন হবে। দেন এটা হচ্ছে আপনার ইনভয়েসের নাম্বার, যেটা হচ্ছে কুইক বুকস প্রোভাইড করতেছে। দেন এখানে হচ্ছে আপনার কাস্টমারের নাম। আপনি প্রথমে আপনার কাস্টমারের নাম দিবেন, দিলাম এটা। তারপর হচ্ছে গিয়ে কাস্টমারের ইমেল, যদি আপনি তাকে এই ইনভয়েসটা সেন্ড করতে চান তার মেইলে, তাহলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইভেন সিসি এবং বিসিসি তেও রাখা যাবে, ঠিক আছে। ইনভয়েস নাম্বার এটা হচ্ছে কুইক বুকস এরটা, আর আপনি আপনার যে ইনভয়েস নাম্বারটা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন, এই যে জায়গায়। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে বিলিং অ্যাড্রেস, এখানে তার অ্যাড্রেসটা দিতে পারবেন। টার্মস, টার্মস আপনি এখান থেকে চুজ করতে পারবেন 15, 30, 60। আর যদি এমন হয় আপনার নতুন টার্মস দরকার, তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, যে আমার ধরেন 7 দিনের একটা টার্মস আমি অ্যাড করব, তাহলে আপনি এখানে ক্লিক করলে নিউ টার্মস, দেন এখানে আপনার টার্মস নেই, আর এটা হচ্ছে ডে, কত ডেজে আপনি টার্মস দিচ্ছেন, এভাবে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা 30ই রাখলাম। ইনভয়েস ডেট, ইনভয়েস ডেট দিয়ে দেন, ধরেন আমি দিলাম জুলাইয়ের 1 তারিখ। হ্যাঁ, 19 দিলাম। তারপর হচ্ছে ডিউ ডেট, ওই 30 দিনের উপর বেস করে অটো নিয়ে নিবে। ইনভয়েস নাম্বার, আপনি ধরেন যদি আপনার কোনো আলাদা কোনো নাম্বার থাকে, এরকম কোনো নাম্বার যদি থাকে আপনি এরকম দিয়ে নিতে পারবেন আপনার সুবিধা মতো ইনভয়েস নাম্বার। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট অর সার্ভিস, আপনি যে জিনিসটা সেল করেছেন সেটা এখান থেকে চুজ করে দিবেন। ধরেন আমাদের যে প্রোডাক্ট গুলো আছে তার মধ্যে আমি প্রথমটা সেল করেছি। দেন কোয়ান্টিটি, কয় পিস সেল করেছেন, এখানে আপনার দেখেন ওই ইয়াটা দেখাবে যে কোয়ান্টিটি অন হ্যান্ড, রিঅর্ডার পয়েন্ট, কয়টা হাতে আছে, 100টা। তো আমি এর মধ্যে থেকে 10টা সেল করে দিয়েছি। তারপর হচ্ছে রেট, কত টাকায় সেল করেছেন, এই টাকায় সেল করেছেন, টোটাল অ্যামাউন্ট। সার্ভিস ডেট, ওটা হচ্ছে আমি সেটিংস অফ করে রাখছি, আপনাদের অন করা আছে, এই জন্য ওটা আছে। সার্ভিস ডেট মানে হচ্ছে আপনি কোন তারিখে সার্ভিসটা দিয়েছেন, এটা চাইলে এখানে দেয়া যায়, এটা আপনি খালি রাখতে পারেন, সমস্যা নেই। তারপর ট্যাক্স, আবার এখানে আপনার আছে অ্যামাউন্টস আর ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ ট্যাক্স। আপনি যদি এখানে ইনক্লুসিভ দেন তাহলে ট্যাক্সটা ভিতরে চলে আসবে। তারপর হচ্ছে ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্টের অপশন আছে, আপনি চাইলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আকারেও দিতে পারেন, আবার ভ্যালু দিয়েও দিতে পারেন। ডিসকাউন্টটা আসতেছে না সেটিংসে, তাহলে ডিসকাউন্ট অফ করা, ওই যে আমাদের অ্যাকাউন্ট এন্ড সেটিংস ফার্স্ট ক্লাসে যেটা, ওখানে আপনার অফ করা আছে। তাহলে আমি দিয়ে দিলাম ডিসকাউন্ট ভ্যালু, এখানে দিয়ে দিলাম হচ্ছে 10।
তারপর হচ্ছে মেসেজ অন ইনভয়েস, চাইলে এখানে আপনি মেসেজ দিতে পারেন, যেমন ওই ধরনের হতে পারে যে 7 দিনের মধ্যে রিটার্ন করতে হবে বা করা যাবে এরকম। তারপর নন রিফান্ডেবল, টাকা রিফান্ড করা হবে না এরকম। তারপর মেসেজ অন স্টেটমেন্ট আর অ্যাটাচমেন্ট, আপনার যদি কোনো ফাইলে অ্যাটাচ করতে চান এটা এখানে থ্রুতে অ্যাটাচ করতে পারবেন। ইনভয়েসটা কি ক্লিয়ার? এভাবে করে ইনভয়েসটা তৈরি করার পর এখানে দেখেন সেভ অ্যান্ড সেন্ড, যদি এটাই ক্লিক করি তার মানে কি চাবে? ইমেল অ্যাড্রেস চাবে। আমি কিন্তু ইমেল দেইনি, তাই না? তারপর যদি আমি এখন সেভ অ্যান্ড সেন্ড করতে চাই তখন ও বলবে যে ইউ মাস্ট এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, আমাকে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ সে কিভাবে সেন্ড করবে। আর যদি আপনি এটা এখানে আরো এই তীরের মধ্যে ক্লিক করলে দেখেন আরো অপশন বের হবে, সেভ অ্যান্ড নিউ, এটা সেভ হয়ে আরেকটা ফর্ম আপনার সামনে ওপেন হবে। সেভ অ্যান্ড ক্লোজ, এটা সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে সেভ অ্যান্ড শেয়ার লিঙ্ক, এই লিঙ্কটা যদি শেয়ার করতে চান এরকম লিঙ্ক শেয়ার করতে পারবেন। সেভ অ্যান্ড শেয়ার হোয়াটসঅ্যাপে যদি শেয়ার করতে চান। দেন আমরা দিলাম হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। হ্যাঁ, এটা কি হয়েছে? ওই যে আমাদের ট্যাক্স 8% ট্যাক্স পড়ছে এত টাকা, এই যে ইনক্লুসিভ না, $10 ডিসকাউন্ট দিচ্ছে এর জন্য। ডিসকাউন্ট করছে, তারপর আপনার ট্যাক্স তো ইনক্লুসিভ, ট্যাক্স তো আপনার ভিতরে, ট্যাক্স সহ হচ্ছে ভ্যালু হচ্ছে 1000 টাকা, তাহলে ট্যাক্স এটার মধ্যে না, তো ওইভাবে করে ক্যালকুলেশন করছো। দেন হচ্ছে কি আমরা দিয়ে দিলাম সেভ অ্যান্ড ক্লোজ, আমার ফার্স্ট ইনভয়েস বানানো শেষ। এই যে দেখেন আমার কিন্তু প্রফিট এন্ড লস তৈরি হইতেছে, খেয়াল করছেন? এই যে একটা ইনভয়েস বানাইছি, এখন আপাতত আমার যে একটা প্রফিট চলে আসতেছে। তাহলে আরেকটা ইনভয়েস বানাই, নিউ সেম উইথ ইনভয়েস, তারপর হচ্ছে এখানে আপনি নাম দিয়ে দিবেন জিম না, এবার অন্য নাম দিই, লুইস দিই। এটা দিলাম হচ্ছে আগস্টের 1 তারিখ, ইনভয়েস নাম্বার 2, এটা দিয়ে দিই ইনক্লুসিভ, এটা দিলাম এইটা, রেটটা একটু বাড়ায় দিই, যার প্রফিটটা ভালো আসে এই জন্য করলাম। আপনারা করেন, সমস্যা নেই, এটা আমি এমনি করলাম। ওভারঅল আমার ইনভয়েস বানানো শেষ। এটা আমি এর আগেরটায় 01 দিয়েছিলাম, এটা অটো 02 নিয়ে নিয়েছে, এবার ডিসকাউন্ট দিলাম। দেন সেভ এন্ড ক্লোজ। এখন দুইটা ইনভয়েস বানিয়েছি না, এখন ইনভয়েসে কিন্তু পেমেন্ট দেখায় নাই, যে টাকাটা আমি রিসিভ করছি সেটা কিন্তু এখনো দেখায়নি। তো সেটা আমরা কিভাবে দেখাবো? তো আমরা এখানে সেলসে যাই, সেলসে গিয়ে অল সেলসে যাই, অল সেলসে গেলে এখানে আমার যে দুইটা ইনভয়েস আমি মাত্র বানালাম সেটা এখানে শো করবে। দেন এখন যদি আপনি কোনো ইনভয়েসের টাকা রিসিভ করেন সেই ক্ষেত্রে আপনি রিসিভ পেমেন্ট দিতে পারেন, এখানে অপশনটা আছে, এই যে ক্লিয়ার। আবার এই ইনভয়েস গুলো যেই লোকদের নামে করা হয়েছে ওই লোকের অ্যাকাউন্ট গুলোর মধ্যে গিয়েও আপনি পাবেন। যেমন সেলসে গিয়ে আমি কাস্টমারে যদি যাই, দেন আমি জিমকে যদি খুঁজে বের করি, এই যে জিমের মধ্যে দেখেন এখন একটা ব্যালেন্স আছে, অন্যগুলা জিরো। এই লুইস এন্ড জিম এই দুইজনের নামে দুইটা ইনভয়েস বানিয়েছি, এদের একটা অ্যামাউন্ট শো করতেছে আর বাকিদেরটা জিরো। এখন আপনি যদি এই লুইসের টাকাটা রিসিভ করেন সেক্ষেত্রে এখান থেকেও আপনি রিসিভ পেমেন্ট করতে পারবেন।
দেন আমরা যদি জিমের নামের উপর ক্লিক করি, দেন ও দেখাবে যে জিমের এই টাকাটা কিভাবে তৈরি হয়েছে, এই যে ওর ইনভয়েস। তাহলে ইনভয়েসটা কয় জায়গায় পেলাম? দুই জায়গায়। একটা হচ্ছে কাস্টমারের নামের মধ্যে গিয়ে পাবো, যার যার নামে তার তার ইনভয়েস, আর একটা অল সেলসের মধ্যে থাকবে। এখন যদি ইনভয়েসটা আমার এডিট করার প্রয়োজন হয়, দেন আমরা কি করব? ইনভয়েসের নামের উপর ক্লিক করলেই, ওই যে ইনভয়েসের উপর ক্লিক করলেই আমার আবার ইনভয়েসটা ওপেন হবে। দেন আমি যে কোনো জায়গায় আবার এডিট করতে পারবো। হ্যাঁ, এটাও এন্ট্রি থাকে। এটা হচ্ছে কি আপনার অডিট রিপোর্ট। এই যে মোরে ক্লিক করার পর এখানে দেখেন অডিট হিস্টোরি আছে। অডিট হিস্টোরিতে ক্লিক করলে দেন ও দেখাবে যে অডিট হিস্টোরি অফ দিস ট্রানজাকশন, ইনভয়েস নাম্বার এত। এখানে দেখাবে যে এই যে আসাদুজ্জামান লিমন, অ্যাডেড বাই আসাদুজ্জামান লিমন। মোরটা হচ্ছে গিয়ে এই যে ইনভয়েসটা ওপেন করবেন, দেন এখানে যে মোর আছে, এই যে কোণার মধ্যে, এই যে তাহলে আমরা ইনভয়েসটা ওপেন করে এডিট করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে একটু রেটটা বাড়ায় দিই। দেখাচ্ছে না? আচ্ছা, মোড দেখাচ্ছে না, এটা আই থিঙ্ক সফটওয়্যার একটু প্রবলেম হচ্ছে মনে হয়, কারো কারো অ্যাকাউন্টে একটু প্রবলেম হচ্ছে, আমি দেখলাম ট্রায়াল ভার্সন তো, এটা হতে পারে। বা ওদের হয়তো বা ওদের ওয়েবসাইটটা মনে হয় আপডেট চলতেছে, এই জন্য ক্রোমে ইউজ করা যাচ্ছে না। ওরা এটা সলভ করে ফেলবে খুব দ্রুত, বাট হয়তো বা এখন একটু ইনিশিয়াল একটু সমস্যা হচ্ছে। দেন আমি যে এডিট করে দিলাম, রেটটা 1000 থেকে 10,000 বানিয়ে দিলাম, তারপর সেভ এন্ড ক্লোজ করে দিলাম। ব্যাস, আমি এডিট করাও শেষ। তাহলে ইনভয়েস ক্রিয়েট করা, আর এই যে অডিট হিস্টোরির মধ্যে যে লেখা আসবে যে এডেড বাই আসাদুজ্জামান লিমন, এডিটেড বাই আসাদুজ্জামান লিমন, আবার এটা ক্লিক করলে আপনি এটা ডিটেইলস দেখতে পারবেন যে কি কি করছে সে। তারপরে আমরা চলে যাই ড্যাশবোর্ডে। এত এক্সপেন্স, ও আচ্ছা, এটা ইনকাম, সরি আমি এটা এটা মনে করতেছি ইনকাম। আমার তো অনেক ইনকাম হয়ে গেছে। আচ্ছা, প্রফিট এন্ড লস, এই যে এই চার্টটা তো আছে নাকি? এখানে আপনি দিস ইয়ার দিয়ে দেন, এই যে এখানে ক্লিক করে এটা আপনি যে ধরেন লাস্ট ইয়ার দিলে লাস্ট ইয়ার আসবে, দিস মান্থ দিলে দিস মান্থ, দিস ইয়ার দিয়ে দেন, তাহলে আপনি রিসেন্ট ট্রানজাকশন গুলো এভাবে শো করবে। তাহলে ইনভয়েস বানানো, ইনভয়েস এডিট করা, ইনভয়েস খুঁজে বের করা, ক্লিয়ার সবার? ইনভয়েস আরেকটা জায়গায় পাওয়া যায়, খুব সহজ একটা জায়গা, সেটা হচ্ছে আপনাদের যে সার্চ অপশনটা আছে না, এটা ক্লিক করলে রিসেন্ট ট্রানজাকশন গুলো এখানে দেখাবে। রিসেন্ট, যেমন ধরেন আমি এই যে একটু আগে বানালাম ইনভয়েস 2, তারপর আবার ইনভয়েস 1 যে এডিট করলাম আর কি, তারপর যে গত ক্লাসে বিল, এভাবে করে দেখেন সব রিসেন্ট ট্রানজাকশন গুলো এখানে অলওয়েজ শো করবে। তারপর যদি আপনার আরো ট্রানজাকশন লাগে, যে রিসেন্টের মধ্যে পাচ্ছি না বাট আমার আরো সার্চ করা দরকার, সেখানে আপনি যেখানে সার্চ করতে পারবেন অ্যামাউন্ট, এই যে দেখেন এখানে কি দিয়ে সার্চ বাই নেম, অ্যাড্রেস, অ্যামাউন্ট, ডেট এন্ড মোর, এগুলো দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমার, সাপ্লায়ার, ট্রানজাকশন রিপোর্টস, এগুলো দিয়েও আপনারা সার্চ করবেন। এগুলো জাস্ট লিখলেই হবে। ধরেন আমি জিমের নামে একটা অ্যাকাউন্ট বিল করছিলাম, তাহলে জিম লিখি, এই যে কন্ট্যাক্ট হচ্ছে জিম, এই যে জিমের হচ্ছে আপনার ট্রানজাকশন হচ্ছে ইনভয়েস 1। ওদের এই সার্চ অপশনটা খুব স্ট্রং, ঠিক আছে? এই জিনিসটা আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। আর অ্যাডভান্স সার্চে যদি যান, এই যে ধরেন এখানে অ্যাডভান্স সার্চটা করি, এই ভিউ মোডে দেই, তাহলে এই যে সার্চটা ওপেন হলো, এখানে আপনার সার্চের অনেক স্ট্রং একটা ফিল্টার দেয়া আছে, দেখেন সার্চ অল ট্রানজাকশন, নাকি বিলস, নাকি আপনার ইনভয়েস, নাকি ক্রেডিট নোটস, মানে কোনটা আপনি খুঁজতেছেন। এখান থেকে সিলেক্ট করে দিলেন, ধরেন আমি অল ট্রানজাকশন দিলাম। আপনি রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, আপনি অ্যামাউন্ট দিয়ে সার্চ করতে পারবেন, ডিসপ্লে নেম, তারপর হচ্ছে মেমোতে কিছু লিখছেন কিনা, এগুলো দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। ধরেন অ্যামাউন্ট দিয়ে সার্চ করলেন,
দেন ইকুয়ালস টু দিয়ে দিলেন, বা আপনি গ্রেটার দেন দিলেন, লেস দেন দিলেন, গ্রেটার দেন অর ইকুয়াল দিলেন। এভাবে করে আপনি অনেকভাবেই সার্চ করতে পারবেন। সার্চ অপশনটা বুঝতে পেরেছেন? যখন আপনার অনেক ট্রানজাকশন নিয়ে কাজ করতে হবে তখন সার্চটা আপনাকে খুব কাজে দিবে। অনেক সময় অনেক ট্রানজাকশন খুঁজে বের করতে কষ্ট হয়, তখন এভাবে সার্চ করতে পারবেন। এবার আসেন ইনভয়েসটার আমরা টাকাটা রিসিভ করি, আমাদের তো ইনভয়েসগুলো ডিউ হয়ে আছে। আর এখানে দেখছেন যে যে পাহাড়ের মতো তৈরি হচ্ছে, এটা কি বলেন তো? সেলসের পাহাড়। এই যে আমার জুলাইতে একটা আর এই যে আগস্টে একটা, ঠিক আছে? সুন্দর না? মানে পাহাড়টা সুন্দর না, নাকি ইয়ার ফিচারটা সুন্দর না? This is big line. হ্যাঁ, সমস্যা নেই, রিসেন্ট ট্রানজাকশন দিয়ে করে বলবো আবার। এরপর আসেন, এবার আসেন ওই ইনভয়েসের পেমেন্টটা কিভাবে রিসিভ করবো আমরা। এই যে এখানে দেখেন রিসিভ পেমেন্ট এখানে একটা আছে না, আর ওই ইনভয়েস গুলোর পাশে পাশেও লেখা ছিল না রিসিভ পেমেন্ট। এই তিনটা জায়গা থেকেই বানানো যায়, একই কথা। ধরেন আমি এখান থেকে যদি বানাই রিসিভ পেমেন্ট, রিসিভ পেমেন্ট দেওয়ার পর এখানে আপনাকে ও দেখেন কি কিচ্ছু শো করে না, কিন্তু প্রোডাক্ট টোডাক্ট অ্যাড করার কিছু নাই। এখানে আপনার দিতে বলতেছে কাস্টমারের নামটা দিতে বলতেছে, তাহলে আপনি দিলেন জিম, জিমস অটো রিপেয়ার দিলেন। দেন জিম দেওয়ার সাথে সাথে ও দেখাচ্ছে যে জিমের নামে একটা ইনভয়েস আছে, তাহলে কি এই ইনভয়েসের টাকাই রিসিভ করছি, দেন কত রিসিভ করছে সেই পেমেন্ট অপশনটাও দেখাচ্ছে। তাহলে আমরা একটু দেই যে জিমের টাকা আমরা রিসিভ করেছি, তারপর হচ্ছে আমরা কবে রিসিভ করেছি, আমরা দেই হচ্ছে গিয়ে জুলাইয়ের 15 তারিখ। তারপর হচ্ছে পেমেন্ট মেথড কি ছিল, সে ধরে নিলাম সে চেক জমা দিছে আমাদের অ্যাকাউন্টে। তারপর হচ্ছে সে রেফারেন্স নাম্বার, যদি চেক নাম্বার থাকে চেক নাম্বারটা দিয়ে দিবে। দেন হচ্ছে ব্যাংক, কোন ব্যাংকে সে জমা দিয়েছে, ধরে নিলাম ব্যাংক অফ আমেরিকায় জমা দিয়েছে, তাহলে এখানে ব্যাংক অফ আমেরিকা চুজ করে দিলাম। দেন আসেন হচ্ছে কি এবার ইনভয়েস, ইনভয়েসটা তো পেলাম, এবার এটার অ্যামাউন্ট কত রিসিভ করেছি, 99989.20। আচ্ছা এরকম আসছে কিনা কেন বলতে পারবেন? এই যে ডিসকাউন্ট, ডিসকাউন্ট পড়ছে, ট্যাক্স পড়ছে, এই কারণে এরকম একটা ফ্র্যাকশন চলে আসছে। দেন আমি এই অ্যামাউন্টটা ফুল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার অ্যামাউন্ট টু ক্রেডিট 0। দেন আমরা সেভ এন্ড নিউ না করে সেভ এন্ড ক্লোজ করে দিই। বুঝছেন এটা সবাই? সেভ এন্ড ক্লোজ। এবার আপনারাও ওই ইনভয়েসটার পেমেন্ট অ্যামাউন্টটা ইয়া করে দেন, পে করে দেন, রিসিভ করে দেন। তাহলে একটা দেখালাম এখান থেকে প্লাস আইকন থেকে, তাহলে আরেকটা দেখাই অন্য জায়গা থেকে। সেলসে যাব, অল সেলসে যাব। এখান থেকে এখন আমার যেটা একটা জিনিস খেয়াল করছেন, যেটা আমি পেমেন্ট পেয়ে গেছি এটা কিন্তু আর রিসিভ পেমেন্ট অপশনটা নাই, চলে গেছে, কারণ এটা তো টাকা রিসিভ হয়ে গেছে, ক্লোজ এটা। দেন এখান থেকেও রিসিভ পেমেন্ট দিতে পারবেন। এবার আপনারা করেন। তো এই যে আরেকটা ইনভয়েস আমরা আমরা এবার এখান থেকে একটু পে করে ফেলি, রিসিভ পেমেন্ট ক্লিক করলাম। এটা ইজি। দেন এখানে আপনার এখন যেহেতু আপনি ইনভয়েস থেকে সিলেক্ট করে দিচ্ছেন যে এই ইনভয়েসটা আমি রিসিভ করছি, এখন এখানে অলমোস্ট অনেক কিছু ফিল আপ হয়ে যাবে। এন্ড জাস্ট ডেটটা আপনি সিলেক্ট করবেন যে এটা কবে রিসিভ করছেন, আমি দিলাম আগস্টের 15 তারিখ। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, চেক, ব্যাংক অফ আমেরিকা, অ্যামাউন্ট রিসিভ। এখানে 80,000 না দিয়ে এবার আমি দিই 40,000 রিসিভ করছি, বাস 80,000 এর মধ্যে 40,000 রিসিভ করছি। দেন ওভারঅল সব শেষ। দেন সেভ এন্ড একটা ডিপোজিট টুতে ব্যাংক দিলেও নিচ্ছে, আবার স্পেসিফিক ব্যাংক অফ আমেরিকা দিলেও নিচ্ছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিলেও নিচ্ছে। হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে ওর চার্ট অফ অ্যাকাউন্টস, যেই অ্যাকাউন্টস গুলো টাকা ঢুকে। যে আমরা কিন্তু ব্যাংকে, যেমন আমি ভিডিওতে যেটা দেখলাম যে ব্যাংকের আন্ডার তো আমরা 3টা ব্যাংক অ্যাড করছি, আর এখানে যদি আমি শুধু ব্যাংক দিই তাহলেও নিচ্ছে। তাহলেও নিবে, তাহলে কিন্তু তাহলে কোন ব্যাংকে ও এই টাকাটা ডিপোজিট হবে?
ও তো আর জানে না যে এটা রিয়েল ব্যাংক নাকি, বুঝতে পারছেন? ওকে আপনি এটি এটি ও জানে তিনটে চারটেই ব্যাংক। ব্যাংক শুধু যেটা এটাকেও ব্যাংক। হ্যাঁ, এটাও একটা ব্যাংক। কারণ আপনি এই ব্যাংকে দিলে ওই ব্যাংকে দেখাবে, এটা এগুলো দেখালে এগুলো দেখাবে, কারণ এটা আপনাকে ঠিক মতো দিতে হবে। আপনার যে আমার কোন অ্যাকাউন্টে ঢুকছে বা কোন ব্যাংকে ঢুকছে টাকা, তাহলে আমি দিব ব্যাংক অফ আমেরিকা। আর ওটা হচ্ছে এটা তো আমরা বানাইছি যে এটা হচ্ছে মেইন মাদার, এটা একটা ইয়া মেইন নামে নেম দিছি, বাট ও তো আর এগুলো জানে না, ও জানে এটা ব্যাংক। মানে ও এটা এটাকেও একটা চার্ট অফ অ্যাকাউন্টস এর অ্যাকাউন্ট হিসেবে ধরে রাখছে। এরপর হচ্ছে গিয়ে এটা শেষ, সেভ এন্ড ক্লোজ। দেন এটাও আমার ওই যে তীরে মানে পাশে অ্যারোতে ক্লিক করে সেভ এন্ড ক্লোজ করেন, পান নাই সেভ এন্ড ক্লোজ? এই যে রিসিভ পেমেন্টে গেলাম, এই যে সেভ এন্ড ক্লোজ, এই যে এই তীরটা ক্লিক করেন, তীরটা দেখেন, এই যে তীরটা ক্লিক করলে এখানে তো অপশন আসবে সেভ এন্ড নিউ, সেভ এন্ড সেন্ড, সেভ এন্ড ক্লোজ। তাহলে এখানে আমার হচ্ছে গিয়ে ৮০,০০০ টাকার মধ্যে আমি ৪০,০০০ টাকা রিসিভ দেখাইছি, তাহলে আর ডিউ থাকলো কত? ৪০,০০০। এই জন্য এখানে এখনো এটা রিসিভ পেমেন্ট অপশনটা থেকে যাবে, যখনই ফুললি পেমেন্ট হয়ে যাবে তখন এটা এরকম ক্লোজ হয়ে যাবে। এই কুইকবুকসে পেমেন্ট ইনভয়েস দুটোই একসাথে দেখাচ্ছে, যেটাতে যেমন ওই ইনভয়েসটাই দেখাতো। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে দেখায়, তো ওর এটা একসাথেই দেখায়। আবার কাস্টমারের মধ্যে গেলেও আমরা তো জিমে ঢুকি, টু জিম, কই আমার জিম, এই যে জিম, এই যে জিমের মধ্যে দেখেন এখন জিরো ব্যালেন্স, কারণ ওরা আমি ফুল পেমেন্ট কিন্তু দেখাই দিছিলাম আগের রিসিভ পেমেন্টটা। আর যদি আমি ইয়াতে যাই, এই যে লুইসের এই যে ৪০,০০০ টাকা ডিউ আছে, কারণ ওরা আমি ৮০,০০০ টাকার মধ্যে ৪০,০০০ টাকা রিসিভ করছি আর ৪০,০০০ টাকা ডিউ আছে এটা, এবং এটা ওভার ডিউ হয়ে গেছে। বুঝতে পেরেছেন সবাই? এরপরে আসেন নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমাদের নগদ যদি সেল করি, মানে ইনভয়েসে, মানে যেমন আমাদের ইয়াতে জেরোতে মনে আছে আমরা স্পেন্ড মানি, রিসিভ মানি আর ট্রান্সফার মানি করছিলাম, এখন ওইগুলো একটু দেখি আমরা দেখবো জাস্ট আগে ছিল। ও ক্রেডিট নোট, ক্রেডিট নোট এই যে বিলের মতোই, একদম সেম টু সেম বিলের মতো। আপনি অল সেলসে যান, দেন আপনি হচ্ছে কি এই ইনভয়েসটার যে কত ৪০,০০০ টাকা আছে, আপনি এখান থেকে হ্যাঁ পেমেন্টের পর হ্যাঁ যাবে ক্রেডিট নোট। এখানে ধরেন আমরা ওটা কি ছিল, লুইস দিলাম। তারপর হচ্ছে কি আপনার ক্রেডিট নোট ডেট জুলাইয়ের ১৫ তারিখে টাকা দিচ্ছে, তো আমি ধরে নিলাম জুলাইয়ের ২০ তারিখে কিছু প্রোডাক্ট রিটার্ন করছে। লুইসের কোন প্রোডাক্টটা জানি ছিল, এক্সস্ট নাকি এক্সটেরিয়র, ভুলে গেছি না, একটু দেখেন। হচ্ছে আবার অ্যামাউন্ট চেঞ্জ করছে। আচ্ছা, লুইসের প্রোডাক্ট হচ্ছে এক্সটেরিয়র আর হচ্ছে গিয়ে রেট হচ্ছে ৮,০০০ আর ইনক্লুসিভ অফ ট্যাক্স। এই যে দেখেন ক্রেডিট নোট কিভাবে অ্যাড করি, সো ক্রেডিট নোট, দেন এখানে আমার দিতে হবে লুইস, এখানে দিব আমি জুলাইয়ের ২০ তারিখ দেই। তারপর হচ্ছে আপনার ক্রেডিট নোট, ওইটা কি অগাস্ট হয়েছিল? ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে অগাস্টের ২০ তারিখ দেই। তারপর হচ্ছে এখানে আমার এক্সটেরিয়র, এটা না নাকি এটা ছিল এক্সস্ট, না এক্সটেরিয়র ছিল, আর রেট ছিল ৮,০০০। আচ্ছা ইনক্লুসিভ ছিল, ইনক্লুসিভ আর রেট ছিল ৮,০০০। আর কয়টা কোয়ান্টিটি, হ্যাঁ কোনটা, কোন প্রোডাক্টটা অর্ডার আসবে না? না 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 না, দিয়ে দিতে হবে একদম পুরোটা। ৫টা দিলাম, দেখেন তো এটা বুঝছেন কিনা। প্রথমে আমি নাম সিলেক্ট করলাম যে কার কাছ থেকে রিসিভ করেছি প্রোডাক্ট,
কত তারিখে রিসিভ করেছি, কোন প্রোডাক্টটা রিসিভ করেছি, ওটার রেটটা কত, এভাবে করে একদম পুরো একটা ইনভয়েসের মতো করে এটা তৈরি করতে হয়। আচ্ছা, এত টাকা হয়ে গেল। ও, আমাদের প্রোডাক্ট ছিল 10টা, 5টার পেমেন্ট করছে আর 5টা রিটার্ন করছে। আচ্ছা, এভাবে ধরে নিই। না, 5টা না, এটা কমাই দিই, 2টা করে দিই। দেখেন তো বুঝছেন কিনা একটু, ক্রেডিট নোট বানানোটা বুঝছেন, কোনো কনফিউশন? এবার এটা সেভ এন্ড ক্লোজ করি। তাহলে এখন দেখেন কাহিনী কিন্তু কয়েকটা হয়ে গেছে। এখন একটা কাহিনী হচ্ছে যে আমি এই লুইসের একটা ইনভয়েস বানাইছি যে যেখানে প্রোডাক্ট ছিল 10টা, দেন সে আমাকে 40,000 টাকা টাকা দিচ্ছে। 80,000-এর মধ্যে 40,000 সে আমাকে প্রোভাইড করছে, বাকি থাকলো কত? 40,000। এই 40,000-এর মধ্যে সে আমাকে 2টা প্রোডাক্ট, দ্যাট মিনস 16,000 টাকার প্রোডাক্ট আমাকে সে রিটার্ন করছে। 40,000-এর মধ্যে 16,000 রিটার্ন করছে, আমি আর কত টাকা পাই? 24,000। এই তো কাহিনী, এরকমই তো হয়, রাইট? এবার আসেন, আমি যে ক্রেডিট নোটটা বানাইছি এর পাশে স্ট্যাটাস দেখেন, আনঅ্যাপ্লাইড। দ্যাট মিনস আমি ক্রেডিট নোটটা বানানোর সময় প্রোডাক্ট দিছি, রেট দিছি, সবকিছু দিছি, মানে একটা ইনভয়েসের মতো করে বানাইছি, বাট আমি এটা এখনো লিংক করি নাই। এই ইনভয়েসের সাথে এই ক্রেডিট নোটের যে সম্পর্ক, কোথাও কি লিংক করছি? লিংক করা হয়নি, এখন এটা আমাকে লিংক করে দিতে হবে। এইটা কিন্তু ভেজাল, যে এই ভেজাল জেরোতে ছিল না। বুঝতেছেন? এখানে কিন্তু অনেক ভেঙে ভেঙে কাজ করা লাগে, আর জেরোতে কিন্তু সবকিছু একদম ওই ভিতরে ভিতরে অপশন থেকে ক্লিক করে করে একদম ইজিলি করে ফেলা যায়। তো এখন আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব, লিংকটা করব কিভাবে, খেয়াল করেন। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা বলো। হচ্ছে ওই সেল করার সময় যদি আমি ডিসকাউন্ট দিয়ে সেল করেছিলাম, এখন প্রোডাক্ট রিটার্ন আসলে তার কেমন তো ডিসকাউন্ট অ্যাপ্লাই থাকে না জেনারেলি, এক্ষেত্রে সেক্ষেত্রে রিয়েল লাইফে কি করে, আপনি একটা এক্সাম্পল দিয়ে বলেন। আপনি 10,000 টাকার প্রোডাক্ট সেল করছেন, 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, ঠিক আছে? এখন রিটার্ন আসলে কি করবেন এই ক্ষেত্রে? তখন তো আপনার ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে না, তখন ফুল অ্যামাউন্টে পেমেন্ট ডিসকাউন্ট তো অ্যাপ্লিকেবল। তাকে তাহলে পুরো 10,000 টাকা দিয়ে দিবেন না? আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, 10,000 টাকার মাল সেল করছেন 8,000 টাকা, সে 4,000 টাকা আপনাকে দিচ্ছে। এখন সে বলতেছে যে বাকি যে 4,000 টাকার মাল আছে, অর্ধেক মাল আছে যার তার কাছে, যে বাকি মাল সে সেটা নিবে না, রিটার্ন করে দিবে। এখন ওইটার কিন্তু ভ্যালু হচ্ছে আপনার কাছে 5,000, আর ডিসকাউন্ট দেওয়ার ফলে ওটা হয়েছে এখন ভ্যালু 4,000। কারণ আপনি তাকে কত রিটার্ন করবেন? 4,000 রিটার্ন করবো, মানে সেক্ষেত্রে এখানে এখানে না, তাহলে তো সমস্যাই থাকলো না। 4,000 রিটার্ন করলে তো এখানে তো আপনার ভ্যালুই 4,000-ই শো করতেছে। এখানে তো ইনভয়েস ফুল ভ্যালু শো করছে, তো নিচে কিন্তু ডিসকাউন্ট পার্সেন্টেজ বলা আছে। আচ্ছা, আমরা আগে ডিসকাউন্টের ভেজালে নাই, যে আগে আমরা বেসিক নরমালি বুঝি, পরে আমরা আবার ওইটাকে। আর আমি বলবো কি, মাথায় অনেক কোশ্চেন আসতে পারে আপনাদের, আপনারা নিজেরা একটা ট্রাই করেন, বানান একটা ইনভয়েস বানান, দেখেন ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা। যেমন ধরেন অনেকে কোশ্চেন করেন যে ভাই ক্লিয়ার ডেটাটা কি, আপনি ক্লিক করে দেন না, সমস্যা কি? এটা তো ট্রায়াল ভার্সন, তাই না? আহামরি তো প্রবলেম হবে না, আপনারা এক্সপ্লোর করেন, ঘাটাঘাটি করেন, ভুল করেন, সমস্যা নেই। তো আসেন আমরা এটা রিসিভ করি। তো হ্যাঁ, আমার এখানে ওই যে ফুল পেমেন্ট তো হবে না, এখানে একটা পার্শিয়াল শো করছে, একটা ওভারডিউ শো করছে, বাট আপনি কিন্তু শো করছে কোনটা ভাই? একটা ঘর শো করছে পার্শিয়াল, মানে পাশে এখানে কলাম কলাম একটা কলাম এক্সট্রা আছে। ও, এইগুলো হচ্ছে আপনার এই যে সেটিংস এর যে গিয়ার আইকনটা আছে, এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন যে আপনার কোন কোন ঘর দরকার আছে। বুঝতে পারছেন? এই যে দেখেন মেথড, মেমো, এইজিং, এগুলো এইভাবে করে সিলেক্ট করে দিলে ওই কলামগুলো এখানে আসে। এখানে যেমন আপনার কিন্তু পার্শিয়াল পেমেন্ট করা হচ্ছে, পার্শিয়াল পেমেন্ট নেই, আমার তো পার্শিয়াল পেমেন্ট শো করছে। এটা তো অন হয় না। এই যে মেথড চেক, মেথড হচ্ছে চেক, তারপরে যে সোর্স, সফটওয়্যারটা একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, আপনাদের ঘরে কারো কারো ঠিক আছে, আর কারো কারো প্রবলেম করতেছে। এগুলো হচ্ছে কলাম ভাই, যে কলাম আনা যায় এখান থেকে সেটিংস থেকে। এখানে ফিগার 24 দেখাচ্ছে, আমার শুধু 16,000 দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে। ও, এইটা এমন ভ্যারি করতে পারে আপনি ইনভয়েস কত টাকার বানিয়েছেন, কত কি করেছেন। আমার যে এখানে যোগ বিয়োগ করলে এখন 24,000 টাকা ডিউ আছে, যেটা আমি অলরেডি আপনার সাথে ডিসকাস করে ক্যালকুলেশন করে বের করলাম।
80,000 টাকার ইনভয়েস, 40,000 টাকা রিসিভ করছি, 16,000 টাকার আমার ক্রেডিট নোট, তো আমার আর ডিউ আছে 24,000 টাকা। এখন যেটা আমি বলতেছিলাম, আমি ক্রেডিট নোট বানিয়েছি, এখন এটাকে আমার লিংক করে দিতে হবে যে এই ক্রেডিট নোট এই ইনভয়েসে অ্যাপ্লাই হবে। তখন এটা কিভাবে লিংক করবো একটু খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এটা বিলের ক্ষেত্রেও একদম সেম, লাস্ট ক্লাসে এটা দেখাইছি। এখানে আমরা রিসিভ পেমেন্টে দিব যে আমার এই যে 40,000 টাকা যে ডিউ আছে, এই যে ব্যালেন্স 40,000 টাকা যে আছে, এটা আমি রিসিভ পেমেন্টে ক্লিক করব। দেন আমার এখানে দেখাবে যে এই ইনভয়েস আমি টাকার পাওনা আছি 40,000। নিচে আবার দেখাবে এই লোকের নামে, এই জিমের লুইসের একটা ক্রেডিট নোটও আছে যেটার ভ্যালু হচ্ছে 16,000। এখন যদি আমি লিংক করে দিতে চাই যে এই 16,000 টাকা এই 40,000 এর সাথে অ্যাডজাস্ট হবে, তাহলে আমি এখানে জাস্ট সিম্পলি এখানে আমি 16,000 লিখে দিব। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার ওপেন ব্যালেন্স আছে হলো 40,000, তার মধ্যে আমার পেমেন্ট হয়েছে 16,000। কিভাবে? এই যে ক্রেডিট নোটের মাধ্যমে। দেখেন এই দুইটাই টিক চিহ্ন থাকবে। তাহলে আমার এখন আর এখানে জাস্ট ডেটটা দিয়ে দিবেন। ক্রেডিট নোট হয়েছিল কবে? 20 তারিখ। 20 তারিখ হ্যাঁ, ক্রেডিট নোট যে তারিখ হয়েছে। দেন আমরা এখানে দিয়ে দেবো সেভ এন্ড ক্লোজ। তাহলে এখন দেখেন, এখন ক্রেডিট নোটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এই যে আরেকটু আগে ছিল আনঅ্যাপ্লাইড, এখন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবং আমার ওপেনিং ব্যালেন্স এই যে ইনভয়েসের মধ্যে দেখেন আমার কমে গেছে। এই যে ইনভয়েসের মধ্যে এখন এটা তো ওভারডিউ হয়ে গেছে, 30 দিন মেয়াদ ছিল না। ফুল পেমেন্ট তো করিনি, এখনো 24,000 ডিউ আছে না। আমি ফুল পেমেন্টই দেখাইছিলাম, সেই ক্ষেত্রে ফেরত দিলে কি হবে? মানে এই বাকি 24,000 টাকা রিসিভ করছেন? ফুল পেমেন্টই দেখিয়েছিলাম, এখন আমি পুরোটাই পেমেন্ট দেখাইছি। এখন আমার রিটার্ন যেতেই পারে। মানে আপনি ক্যাশ রিটার্ন বলতেছেন? পেমেন্টটা ভুল দেখাইছে। মানে আপনি যেমন ওভারডিউ মানে ডিউ রেখেছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলি রিসিভ না, ওটা আপনি ইয়া করতে হবে, আপনার রিফান্ড রিসিভ করতে হবে। ওটা ক্রেডিট নোট করলে হবে না। আমি একটা ইনভয়েসের টাকা ফুললি রিসিভ করছি, এবার সে আমাকে প্রোডাক্ট দিলে আমি কি তার অ্যাকাউন্টস রিসিভেবল কমাবো, নাকি আমি ক্যাশ ক্রেডিট করব? মানে আমি যদি জাবেদা করি অ্যাকাউন্ট রিসিভেবল কমাবো যদি আমার ডিউ থাকে, তা আমি এখন ক্রেডিট নোট করে কি করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল কমালাম, কারণ আমার ডিউ আছে। আর যদি আমাকে সে ফুল পে করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আর এই রুলস অ্যাপ্লাই হবে না, তখন রিফান্ড রিসিভ করতে হবে। আমি তাকে টাকা রিফান্ড করছি, দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমার বাকি থাকলো 24,000, এটাকে আপনি আবার আগের মতো রিসিভ করে দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে এইটুকু ক্লিয়ার? ওকে, এরপরে আসেন এই যে রিফান্ড রিসিপ্ট, এটা ক্লিক করলে আপনি এবার একটা টাকা রিসিভ করছেন, এবার ওইখান থেকে আপনি রিফান্ড করছেন, এরকম জিনিসগুলো এখানে এন্ট্রি করতে হবে। তো আমাদের জিমের মধ্যে একটা ইনভয়েস ছিল, এটা আমরা ফুললি পে করে দিয়েছিলাম, রিসিভ করছিলাম। তাহলে জিম অটোমোবাইলস অটো রিপেয়ার দিলাম, রিফান্ড রিসিভ ডেট জুলাইয়ের ইনভয়েস ছিল এটা, ধরেন আমি জুলাই লাস্ট তারিখ দেই। পেমেন্ট মেথড চেক, ব্যাংক অফ আমেরিকা, আচ্ছা কোয়ান্টিটি অন হ্যান্ড আছে আমার কত, 90। তাহলে আমি যদি 2 দেই, তাহলে আমার এখন হবে 92। রেটটা কত ছিল, 10,000 করে দিছিলাম না? সবকিছু মনে রাখা লাগবে কোনটা, না, আপনি পাশে ট্যাবে ওপেন করে নেবেন ইনভয়েসটা। মানে স্পেসিফিক প্রত্যেকটা আলাদা আলাদা জানা থাকা লাগবে। হ্যাঁ, জানা তো থাকা লাগবে, না জেনে তো করতে পারবে না। জেরোতে যেমন জেরোতে একটা ভিতর থেকেই করা যায়, এখানে আলাদা আলাদা করতে হবে বেশিরভাগ কাজ। এটা গেল মোটামুটি, দেখেন তো ক্লিয়ার এটুক? তো ক্রেডিট নোট করার সময় কিন্তু আমাকে আবার এই অপশনটা চায় না, পেমেন্ট মেথড রিফান্ড আর হচ্ছে ব্যালেন্স, এগুলো কিন্তু চায় না। আর রিফান্ড রিসিভ করার সময় তখন তো চাবি, কারণ আপনি কোন মেথডে তাকে রিফান্ড করছেন সেটাও চাবি। হ্যাঁ,
দেন আমি এখন এটা ডান, আমি কি করব, সেভ এন্ড ক্লোজ। ক্রেডিট নোট শুধুমাত্র মানে রিসিভেবলের ক্ষেত্রে হবে। ব্যাস আপনার রিফান্ড হয়ে গেছে। এখন আমরা ফুল পেমেন্ট দিলে রিফান্ড দিলাম, তাহলে আপনারা ইমেল কি হয়ে যাবে? ক্রেডিট নোট দেখাতে হবে না আমাদের ইমেল? না, এটা হয়ে যাবে। আপনি তো জিম এর মধ্যে ঢুকছেন না, যেমন আমার এক্সস্ট নিয়ে কাজ করছে আমি রাইট নাও, আমি বললাম না একটু আগে 90 ছিল, রিফান্ড রিসিভ করার পর এখন কত হয়ে গেছে, 92। দুইটা প্রোডাক্ট বাড়ছে। আর এরপর আসেন আমরা যদি একটু কাস্টমারের জিমের মধ্যে যাই, এই যে জিমের মধ্যে যদি যান, জিমের মধ্যে যেখানে দেখাবে, এই যে দেখাবে আপনার ইনভয়েস ছিল, ওই টাকা আপনি রিসিভ করছেন, দেন আপনি আবার রিফান্ড করে দিচ্ছেন। এখন ডিউ আছে 20,000 টাকা না দিলাম। হ্যাঁ, কোনটা? বিল পুরোটা পেমেন্ট হওয়ার পর আবার 20,000 টাকা ফেরত দিচ্ছে, আপনাদের আরো ডিউ হয়ে গেল না, এটা ডিউ না, ডিউ হিসেবে তো শো করেন মাইনাস। এখানে, যে আপনার টাকা পে করছেন এখানে মাইনাস হিসেবে আসছে। আমার টোটাল বিল তো বেশি 99,000 টাকা, আমি আমার পেমেন্ট রিসিভ করলামই 99,000, আবার তাকে ফেরত দিলাম 20,000 টাকা, তাহলে আরো পেন্ডিং করে গেল না 20,000 টাকা। কি হবে? তার সাথে প্রোডাক্ট হিসেবে প্রোডাক্ট দিতে পারে। আমি বুঝতেছি না আপনার ভিডিওটা টপ করি। এবার আসেন, এবার আমরা হচ্ছে নগদ সেলস মানে কুইক সেলস যেটা আমরা বলি আর কি, রিসিভ মানে আমরা যেটা করছি। এখান থেকে ডিলিট করব কিভাবে? ডিলেট ওই যে আপনি ইজিলি করতে পারবেন, দেখাচ্ছি। আপনি যদি কোনোটা ডিলিট করতে চান, এই যে অপশনের মধ্যে ডিলিট আছে। কোনটা বুঝি নেই, কোন জায়গায় কি দেখতেছেন? প্রোডাক্ট এক্সচেঞ্জ। এবার আসেন সেলস রিসিভ করি। এখানে দেখেন যে সেলস রিসিপ্ট আছে একটা, এটা ক্লিক করেন। এটা হচ্ছে আপনার নগদ বিক্রি ধরে নিতে পারেন বা কুইক সেলস। তো ফার্স্টে আপনার এখানে কাস্টমার চাবে, কাস্টমারের নাম কি দিয়ে দিলাম, একটা কাস্টমারের নাম। তারপর হচ্ছে কবে সেল হয়েছে দিয়ে দেই, হচ্ছে এটা আমার সেপ্টেম্বর 1 তারিখ সেল হয়েছে। তারপর হচ্ছে আমার পেমেন্ট মেথড, এই যে এক্সট্রা অংশ আর কি, ধরে নিলাম আমি এটা চেক পাইছি, আর এটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকায়। তারপর হচ্ছে কি আমার ইনক্লুসিভ প্রোডাক্ট হচ্ছে এটা, কোয়ান্টিটি হচ্ছে, এখানে কোয়ান্টিটি সাজেশনের আকারে দিচ্ছে না যে কয়টা হাতে আছে, কে বলতে পারবেন কেন? কি করিনি? ট্র্যাক, ট্র্যাক, হ্যাঁ, এটা নন ইনভেন্টরি আইটেম। এই তো ওভারঅল শেষ। দেখেন তো অলমোস্ট একটা ইনভয়েস, শুধুমাত্র এই তিনটা জিনিস নতুন অ্যাড হয়েছে, আর এই তিনটা জিনিসের মাধ্যমে আপনার এই টাকাটা ওই দিনই রিসিভ হয়েছে এরকম একটা জিনিস মিন করবে। দেন আমি এটা দিয়ে দিলাম সেভ এন্ড ক্লোজ। হ্যাঁ, এই যে দেখেন এটা, এই যে ডোনাল্ড, এই যে পেইড, এখানে কোনো রিসিভ পেমেন্ট অপশন নেই। ক্লিয়ার সবাই? সেলস রিসিভ বুঝতে পারছেন তাহলে? এবার আসেন এক্সপেন্স। ধরেন আপনি যে কুইক এক্সপেন্স যেগুলো হয়, বা আমরা যেটা জেরোতে আমরা স্পেন্ড মানি দিয়ে যে কাজগুলো করতাম, সেটা হচ্ছে এখানে এক্সপেন্স। তাহলে এক্সপেন্সে ক্লিক করেন। এক্সপেন্সে ক্লিক করার পর এখানে ধরেন আমার একটা উবার বিল অ্যাড করি। দেখেন আমি উবার লিখছি, উবার কিন্তু আমার লিস্টে নাই। লিস্টে না থাকলে কিভাবে অ্যাড করতে হয় দেখেছিলাম না? এই যে অ্যাডে ক্লিক করলেই ও দেখাবে যে উবার। আপনি যদি ডিটেইলসে যেতে চান,
তাহলে ডিটেলসে গিয়ে আবার পুরো ফর্ম ফিল আপ করবেন, উবারের ডিটেলস ইনফরমেশন দিতে পারেন, আর নর্মালি সেভ করে দিলে এর নামটা সেভ হয়ে যাবে। টাইপ সাপ্লাই হ্যাঁ, এই যে যেহেতু এক্সপেন্স তৈরি করতেছি সাপ্লায়ারটা। এরপর হচ্ছে গিয়ে আপনার সেভ দিয়ে দিন। হ্যাঁ সেভ দিতে হবে। দিয়ে দিলাম ব্যাংক অফ আমেরিকা। তারপর হচ্ছে পেমেন্ট ডেট হচ্ছে গিয়ে অক্টোবরের 1 তারিখ দেই। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসাটা দিতে পারেন। এখানে দেখেন একটা জিনিস বলি, আমি ক্যাটাগরি ডিটেলস এর উপর ক্লিক করলাম, আর আমার কয়টা আছে জিনিস? দুইটা, ক্যাটাগরি ডিটেলস, আইটেম ডিটেলস। কোনটা দিব বলেন তো উবারের জন্য? আইটেম ডিটেলস কিসের জন্য তাহলে? প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো। তাহলে আমরা দিব ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে ফার্স্টে যাবে আপনার অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে? আমাদের এখানে কি ট্রাভেল আছে? হ্যাঁ, ট্রাভেল এক্সপেন্স আছে, তাহলে ট্রাভেল এক্সপেন্স দেই। তারপর ডেসক্রিপশনে চাইলে লিখে দিতে পারেন, আর এখানে দিয়ে দিব অ্যামাউন্ট। ট্রাভেল এক্সপেন্স একটা জেনারেল অ্যাডমিন একটা হলো সেলিং দিয়ে দেন, জেনারেল অ্যাডমিন দিয়ে দেন। ট্যাক্স দিয়ে দিতে পারেন আপনি জিরো ট্যাক্স। দেখেন তো বুঝছেন কিনা। এবার হচ্ছে সেভ এন্ড ক্লোজ, তাহলে আমার একটা এক্সপেন্স তৈরি হয়ে যাবে। এক্সপেন্স যেটা তৈরি করলাম এইমাত্র উবার, সেটা কোথায় খুঁজে পাবো বলেন তো? কোথায়? বিলে, বিলে এই যে এখানে কোথায় আছে এক্সপেন্স, এই যে এক্সপেন্সের মধ্যে এক্সপেন্সেস গুলোর মধ্যে ক্লিক করলে এখানে চলে আসবে এটা, এই যে উবার। বুঝতে পারছেন? আচ্ছা, এইমাত্র যে উবার অ্যাড করছি না, উবার কোন ক্যাটাগরিতে ফেলছি? ট্রাভেল এক্সপেন্স, জেনারেল এন্ড অ্যাডমিন এক্সপেন্স রিলেটেড, রাইট? ও কিন্তু এটাতে আপনাকে থেকে শিখে নিল উবার মানে ট্রাভেল এক্সপেন্স। এরপর থেকে ও দেখবেন যে যখন আমরা রিকনসিলিয়েশনে যাব, দেখবেন ও একটা সাজেশন আকারে দিবে যে উবার এটা আপনি এইভাবে দেন, তার মানে কি এটা এখানেই হবে এরকম। ওটা দেখবো আমরা একটু পরে। এক্সপেন্সটা ক্লিয়ার সবার? এরপর হচ্ছে চেক। চেকটা হচ্ছে এক্সপেন্সেস এর মতোই। তো যেমন এক্সপেন্সটা আমি করলাম, ধরেন আপনি কোন একটা বিল প্রোভাইড করলেন চেকের থ্রুতে, এটা আপনি এক্সপেন্স দিয়ে করে ফেলতে পারবেন সহজে। আবার আপনি যদি চান আপনার চেকের বই, চেক বইটা আপনি রেকর্ড রাখতে চান, কোন চেক কাকে দিচ্ছেন, কত নাম্বার চেক কোথায় যাচ্ছে, এরকম যদি আপনি চান, তখন আপনি এটা চেকের থ্রুতে করতে পারেন। মানে চেকের থ্রুতে আপনি যাই কিছু করেন সব চেকের মাধ্যমে, হ্যাঁ পোস্টিং দিতে পারবেন। এবং এখানে আপনি একটা চেকের ফরম্যাট অ্যাড করতে পারবেন, ওইটাকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। বুঝতে পারছেন? বাট আমি বলবো এটার দরকার নেই, এটা ইউজ হয় না। ঠিক আছে, এটাই জন্য আমি দেখাচ্ছি না, এটা একটা ভিডিও আমি দিয়ে দিব, শর্ট ভিডিও আছে আমাদের, যে 25টা ভিডিও দিচ্ছি আপনাদের, ওইটার মধ্যে চেকের একটা ভিডিও আছে। বাট চেকের কাজগুলো আমরা নর্মালি এক্সপেন্স দিয়ে করতে পারবো। তাহলে চেকটা কেন দিছে? চেকটা দিছে এরকম, আপনার দোকান আছে, আপনার কুইক বুকস, আপনি দোকানেই বসে আছেন, কাস্টমার আসছে, হাতে চেকটা না লিখে, বা সাপ্লায়ার আসছে, আপনি হাতে চেকটা না লিখে এখানে ফর্ম ফিল আপ করে প্রিন্ট দিবেন, প্রিন্টের মধ্যে চেক বসাই দিবেন, চেকটা প্রিন্ট হয়ে বেরোবে। এইটুক জাস্ট, আর কিছু না। পারচেজ অর্ডার তো দেখাইছিলাম না? পারচেজ অর্ডার, এস্টিমেট, পারচেজ অর্ডারটা দেখেছি। না না বিল দেখেছিলাম।
ও আচ্ছা, পারচেজ অর্ডার এস্টিমেট দেখানো হয়নি না। আচ্ছা, এটা আজকের ক্লাসে লাস্টে দেখাবো। আর যদি ক্লাসের লাস্টে টপিকস কভার করতে না পারি তাহলে নেক্সট ক্লাসে দেখাবো। আপনারা একটু আমাকে রিমাইন্ডার দিন। আর ইভেন আপনারা নিজেরাও একটু ট্রাই করেন বাসায়, আমি মনে করি এটা সবাই পারবে, মানে 100% সাকসেস হবে এখান থেকে, সমস্যা নেই। কেন দেখাচ্ছি না এটা, আমরা এখন একটা গভীর একটা ঝাঁপ দিব, গভীর সমুদ্রে একটা ঝাঁপ দিব। হ্যাঁ, সবাই একটু রেডি হন। এস্টিমেট হচ্ছে আপনার ওই যে কোটেশন, কেউ আসছে আপনার কাছে, আপনি কি কি প্রোডাক্ট সেল করেন, আমার এই প্রোডাক্ট লাগবে, কত করে দিতে পারবেন আমাকে, একটা এস্টিমেট দেন। যেটা আমরা ওই যে করছিলাম, জেরোতে পারচেজ অর্ডার আপনার কোটেশন করছি, এখানে ওটা এস্টিমেট বলে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি একটা জিনিস দেখি, ব্যাংক ডিপোজিট, একটু এটা দেখাই দিই। ব্যাংক ডিপোজিটে ক্লিক করি। আচ্ছা, ব্যাংক ডিপোজিটের আগে আমি ট্রান্সফার মানিটা দেখাই। ট্রান্সফার মানি মনে আছে যে আমরা যে করতাম জেরোতে, এটা হচ্ছে এখানে যে ট্রান্সফার, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার হলে, তো আমি ট্রান্সফারে ক্লিক করি। সিম্পলি এখানে জিজ্ঞেস করবে যে ট্রান্সফার ফান্ডস ফর্ম, দিয়ে দিলাম ধরেন ব্যাংক অফ আমেরিকা। ট্রান্সফার ফান্ডস টু দিয়ে দিলাম ওয়েলস ফার্গো। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সফার অ্যামাউন্ট, ধরেন আমি দিয়ে দিই 1000। তারপর হচ্ছে আপনার ডেট, কবে ট্রান্সফার করেছেন, দিয়ে দিই নভেম্বর 1 তারিখ। হ্যাঁ, নিজেদেরই দুইটা ব্যাংকের মধ্যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার হয়েছে সেটা দেখেন। তো এটা ক্লিয়ার। আর এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে যে ওই অ্যাকাউন্ট গুলায় কত টাকা আছে। দেন আমি সেভ এন্ড ক্লোজ। এবার আসেন পরের স্টেপে চলে যাই, ব্যাংক ডিপোজিট। ব্যাংক ডিপোজিটে হচ্ছে আপনার, ধরেন আপনি ক্যাশ ইন হ্যান্ডের মধ্যে কিছু ইনভয়েস টাকা রিসিভ করছেন, তার মানে আপনার ধরেন 1 লাখ টাকা ডয়ারে আছে, ক্যাশে আছে। এই টাকাটা ধরেন আপনি এখন ডিপোজিট করবেন ব্যাংকে, তখন আপনি কি করবেন, ব্যাংক ডিপোজিট ক্লিক করবেন। ঠিক আছে, ব্যাংক ডিপোজিট ক্লিক করে এখানে আপনি দিবেন অ্যাকাউন্ট, যে ডিপোজিট করছেন কোন অ্যাকাউন্টে। ধরে নিলাম ব্যাংক অফ আমেরিকায়। ডিপোজিট করছেন কবে, নভেম্বর 1 তারিখ। অ্যাড ফান্ডস টু দিস ডিপোজিট, রিসিভ ফর্ম, ধরেন কার কাছ থেকে টাকাটা রিসিভ করছেন। ধরেন আমি দেই হচ্ছে গিয়ে জিমস দিলাম। Uncategorized income. চেক থেকে কোনো আপনার যদি টাকাই জমানো এখানে আশা করা যায়। হ্যাঁ, এখানে ক্যাশ দিতে পারেন। দেন এখানে আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম। আমি কিন্তু অ্যাকাউন্ট চুজ করছিলাম ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ওইটা হচ্ছে ফ্যাক্ট। আপনার অ্যাকাউন্ট আপনি যখনই তাহলে ওর কাছ থেকে যখনই চেকটা পাবেন, রিসিভ অ্যামাউন্ট যখন দিবেন, রিসিভ পেমেন্ট, ওখানে আপনার অ্যাকাউন্ট দিবেন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ব্যাংক অফ আমেরিকা দিবেন না তখন। দেন আপনি ওইটাই আবার যখন দিবেন ব্যাংকে ডিপোজিট করবেন তখন আপনি দিবেন এটা। বুঝতে পেরেছেন সবাই? ওই যে কয়েকটা রো ছিল, ধরেন আপনার 3টা কাস্টমারের 3টা চেক বা 3টা কাস্টমারের 3টা অ্যামাউন্ট, আপনি ধরেন 3টা রো আলাদা আলাদা করে দিবেন। কাস্টমারের নামটা এখানে খুব একটা ফ্যাক্ট না, জাস্ট আপনি অ্যামাউন্ট আর অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আচ্ছা, এবার আসেন মেইন জায়গায় চলে যাই নাকি? সবাই রেডি তো? মানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাকাউন্টে থেকে যাচ্ছে নাকি ওই অ্যাকাউন্টে লিড করতেছে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে ব্যাংকে যাবে। এর জন্য ওই অ্যাড ফান্ডস টু দিস ডিপোজিট অ্যাকাউন্ট গুলো ক্যাশ আমার কথা হচ্ছে এই কাস্টমারটা ব্যাংকে টাকা জমা দিবে। না না না, সেটা সেক্ষেত্রে এখানে কিছু না। সেক্ষেত্রে আপনার তো ব্যাংকে টাকা সরাসরি বেড়ে গেছে। এটা আমরা যেমন জিমকে সিলেক্ট করলাম, জিম তো আমার কোনো কাস্টমার, সে আমার ব্যাংকে 10,000 টাকা জমা দিবে, এটা আপনার জিমের ইনভয়েসের সাথে রিলেটেড না এটা? হ্যাঁ, না ওটা তো আপনি রিসিভ পেমেন্ট করবেন, হ্যাঁ, অলওয়েজ রিসিভ পেমেন্ট করবেন। কিন্তু এখন রিসিভ আমি একটু তার বলি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টের যে স্টেটমেন্টটা আছে এটা আমরা এখন ফার্স্টে রেডি করব, করে আমরা কুইক বুকসে নিয়ে আসবো। দেন আমরা যে রিকনসিলিয়েশনের যে কাজটা করতাম জেরোতে, সেই কাজটা বুঝতে পেরেছেন সবাই? এখানে একটা বেগুনি রঙের একটা সেল আসছে, দেখছেন? কেউ একজন এখন রাইট নাও এই সেলে আছেন, এই জন্য এখানে দেখাচ্ছে যে এই যে মওদুদ সোহাগ ভাই আছেন এই জায়গায়। তো ভাই একটা কিছু লেখেন এই জায়গায়, জাস্ট আপনার নামটা লিখেন। দেখেন এই যে উনি লিখতেছে, আমি দেখতেছি। আবার আমি ধরেন আমি পাশে আমি এই সেল নিয়ে কাজ করতেছি, মানে এরকম, মানে এট এ টাইম 100 জন 200 জনও কাজ করতে পারে একটা সেলে, সমস্যা নেই। দেখছেন এখন কালার আসতে থাকবে, যে সবাই যদি আসতে থাকেন এক একজন এক একটা কালার, এবং এই কোনায় দেখাবে যে কে কোথায় কার কোন কালার, কেউ আইডল বসে আছে কিনা সেটাও দেখাবে, যে চুপচাপ বসে আছে। আচ্ছা, মোটামুটি এটুকু দেখাচ্ছি হচ্ছে জাস্ট এই শীটের একটু আইডিয়া দেওয়ার জন্য। তো আমরা মোটামুটি একটা ইয়া করছি যে এক্সেলের একটা ফাইল রেডি করছি যেটা আমরা আপলোড করব কুইক বুকসে। তো এই ফাইলটা হচ্ছে এরকম যে আপনার কিছু ইনভয়েস নাম্বার দেয়া, আর হচ্ছে কি আপনার উবার, কেএফসি এরকম দেয়া আছে। এটার মধ্যে আমি একটু ইয়া করি, এর কথা বলে, হ্যাঁ কথা বলবো না। সিস্টেম তো আছে, অ্যাড করা যায়। একটু আচ্ছা, আপাতত দেখেন আমি একটা মনে করেন যে এটা আমার একটা স্টেটমেন্ট, আমার একটা মাসের স্টেটমেন্ট, যে মাসে আমার এই কয়টা ট্রানজাকশন হয়েছে। দেন এখন আমার এই ফাইলটা আমি ডাউনলোড করে নিই। সবাই একটু এই ফাইলটা, এটা অনেকগুলো ফাইল অনেকগুলো হয়েছে, আমরা কোনটা নিব? আচ্ছা অনেকগুলো হয়ে গেছে না? আচ্ছা আপনারা একটু দেখেন তো। না মিলে নাই কেন? 7টা ফাইল। আচ্ছা একটা ধরে বলুন। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড আমাকে একটু দেন। হ্যাঁ, আবার এই যে যেই ফাইলটা এখন দেয়া আছে, মানে একটাই ফাইল আছে এখন স্টোরেজ সাবমিশন, আর কোনো ফাইল নেই। এই ফাইলটা আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করেন, রাইট ক্লিক করেন, এখানে আপনারা দেখেন ডাউনলোড লেখা আছে, এই যে ডাউনলোড, রাইট ক্লিক করে ডাউনলোড করেন। করছেন সবাই ডাউনলোড? হ্যাঁ, নামটা খেয়াল রাখেন, নাম হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট কুইক বুকস সিটিজি 251 জানুয়ারি।
দেন ফাইলটা ওপেন করেন, পিসিতে ওপেন করেন, মানে এক্সেল ওপেন করেন, ওপেন করে দেখেন এই যে এটা কিনা টাকার এখানে দেখেন তো কেএফসি 3 বার আছে কিনা, জাস্ট এটুক দেখেন। হ্যাঁ বাস, তাহলে আপনার ফাইল ঠিক আছে। প্রথমত হচ্ছে এটা একটা সিএসভি ফাইল, আমাদের যেমন জেরোতে সিএসভি ফাইল লাগে আপলোড করতে, সেম এখানেও। তো আমরা একটা সিএসভি ফাইল এখানে আমরা এভাবে আগে রেডি করব। সিএসভি ফাইলের কলামগুলোর নাম কি দিব, আমাদের জেরোতে যে টেমপ্লেটটা ইউজ হয় সেম টেমপ্লেটটাই আমরা এখানে কুইকবুকসে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি যদি টেমপ্লেট নিজে বানাতে চান সেক্ষেত্রে আপনি এরকম জাস্ট একটা কলাম তৈরি করতে পারেন যে ডেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, কিন্তু ফাইলটা হতে হবে সিএসভি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, দেন আমার ফাইল তো রেডি। এখানে ফাইলে আপনারা এডিট করে ঠিক করবেন আরো যদি ট্রানজাকশন থাকে। এখন ধরেন আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি, ওই ব্যাংক স্টেটমেন্টে যা যা লেখা পাইছেন আপনি এখানে তা লিখে ফেলছেন। এখন খেয়াল করেন সবগুলোর ফার্স্টে 1 মানে জানুয়ারি মাসের ট্রানজাকশন সব, তারপর হচ্ছে 1, 5, 10, 10 এভাবে একটা তারিখ দেয়া আছে। এরপর হচ্ছে অ্যামাউন্ট, কিছু আছে পজিটিভ, কিছু আছে সামনে মাইনাস দেয়া, যেটা আমরা জেরোতেও সেম কাজটা করতাম। তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আপনার ব্যাংক স্টেটমেন্টে কিছু ডেসক্রিপশন থাকে, ওইটাই আপনি লিখে দিবেন ফুললি। তাহলে আপনার ফাইল রেডি। ফাইল রেডি হয়ে গেলে সেভ করবেন, সেভ করে বের হয়ে যাবেন। ফাইল আপনার এই যে কোথায় আছে খেয়াল করে রাখবেন। এই ফাইলটা এখন আমরা কুইকবুকসে আপলোড করব। বুঝতে পারছেন সবাই? তাহলে সিম্পল কথা হচ্ছে এটাই, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আপনি একটা সিএসভি ফাইলে আপনার স্টেটমেন্টটাকে বসাবেন, দেন এটা আপনি আপলোড করবেন। তো জেরো আর কুইকবুকস এর মধ্যে পার্থক্য হচ্ছে জেরো একটা টেমপ্লেট দিয়ে দেয় যে আপনি এই টেমপ্লেটে বসান, আর কুইকবুকস এর টেমপ্লেট দেয় না। তো আমরা সেক্ষেত্রে আমরা জেরো টেমপ্লেটটাও আমরা ইউজ করতে পারি বা নিজেরাও বানিয়ে নিতে পারি। এবার আমরা কুইকবুকসে চলে আসি। কুইকবুকসে আসার পর এখানে দেখেন ব্যাংকিং আছে না সবার, ব্যাংকিং এ এই যে পাশেও ব্যাংকিং এ ক্লিক করেন। এখানে 3টে স্টেপ আছে স্টেটমেন্ট ইম্পোর্ট করার। তো এখানে ছোট্ট একটা ভিডিও আছে 2 মিনিটের, 2.5 মিনিটের। আমরা একটু ভিডিওটা দেখে তারপরে শুরু করি। এখানে দেখেন, এখানে আপনার 2টা অপশন ওপেন আছে, একটা হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট আর আপলোড ট্রানজাকশনস। আমরা কোনটা করব? কানেক্ট অ্যাকাউন্ট, আপলোড ট্রানজাকশন। কারণ আমরা তো যখন আপনার ব্যাংক থাকবে, আদৌ একটা ব্যাংক থাকবে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, ধরেন আপনার বিদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি ওটাকে কানেক্ট করে দিলেন, ট্রানজাকশন গুলো অটো চলে আসবে। তাহলে আমরা আপাতত কানেক্ট অ্যাকাউন্টে যাব না, আমরা যাব আপলোড ট্রানজাকশনস, ক্লিক করলাম। দেন এখানেও দেখেন দুই পাশে ডান বাম, এক পাশে আবার বলতেছে কানেক্ট করতে পারবেন আপনি, আরেক পাশে হচ্ছে আপলোড অপশন। দেন আপলোড অপশনে আপনি এখানে দেখেন ব্রাউজ লেখা আছে না, দেন এখানে আমরা ব্রাউজে ক্লিক করি, ক্লিক করে আমরা আমাদের ফাইলটাকে সিলেক্ট করি, ফাইলটা খুঁজে বের করবেন। দেন ফাইলে ডাবল ক্লিক করেন, ফাইল নিয়ে আসেন। ফাইল আসছে? হ্যাঁ, ওই যে সিএসভি, আমাদের সিএসভি বানানো আছে, ওটা কিছু করা লাগবে না, ফাইল রেডি আছে। ফাইল চলে আসছে, এই যে দেখেন ছোট্ট করে লেখা থাকবে সিএসভি সাইডে। এক্সেল না, ওই ড্রাইভে আপনার সিএসভি দেয়া আছে, ওটা জাস্ট ডাউনলোড করে ওইটাই আপলোড করে দেন এই জায়গায়। দেন আমি কি দিব? নেক্সট। ফাইলটার নাম হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট কিউবিও সিটিজি 251 জানুয়ারি। ঠিক আছে, তাহলে আমি কি দিব? নেক্সট। নেক্সট দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে এই যে স্টেটমেন্টটা, এটা কোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট। দেন এখান থেকে আমি চুজ করে দিব এটা আমার এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট।
ওয়েলস ফার্গো নিয়ে, আমরা ওয়েলস ফার্গোতে কোনো ট্রানজাকশন করছি? ওয়েলস ফার্গো নিয়ে তাহলে হ্যাঁ একটা ট্রান্সফার দিয়েছি, তাও আবার নভেম্বরে। আমাদের যেহেতু জানুয়ারি ট্রানজাকশন, হোপফুলি সমস্যা হবে না। ওয়েলস ফার্গো দেন। দেন আমরা দিব নেক্সট। নেক্সট দেওয়ার পর এখানে কি চাচ্ছে দেখেন তো, ও বলতেছে ডেট। ডেট আমি কোন কলামে রেখেছি? কোন কলামে ছিল? প্রথমেই ছিল ডেট, তাহলে আমি বলে দিলাম যে ডেট আমার ফার্স্ট কলামে ছিল। দেন ও বলতেছে প্যাটার্নটা কি ছিল, এই ভুল করবেন না এই জায়গাগুলোতে। আমার কি ছিল ফার্স্টে? মান্থ ডেট ইয়ার ছিল না? তাহলে আমি এখান থেকে দিয়ে দিব মান্থ ডেট ইয়ার। তারপর হচ্ছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোন কলামে ছিল আমার? কলাম 3 তে। দেন অ্যামাউন্ট। অ্যামাউন্ট কোন কলামে ছিল? কলাম 2 তে। এই যে ওকে আমি বুঝাই দিলাম যে আমার স্টেটমেন্টের ফার্স্ট কলাম ডেট, সেকেন্ড কলাম অ্যামাউন্ট, থার্ড কলাম ডেসক্রিপশন। ভুল হলে কি হবে? ভুল হবে না তো? আর যদি আমার ও আচ্ছা, ভুল করেন তাহলে ও গুলায় ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে। এখন ধরেন এখানে আমি যদি অ্যামাউন্টের জায়গায় ডেসক্রিপশন দিই, আপনি দিয়ে দেখতে পারেন। তারপরে আসেন এখানে আসেন একটা কলাম দুইটা কলাম, মানে আমি কি টাকার জন্য দুইটা কলাম ইউজ করছি, নাকি একটা কলামের মধ্যে আমি পজিটিভ নেগেটিভ করে টাকা দিচ্ছি? একটাতেই দিছি। যদি আমি দুইটা কলাম ইউজ করতাম তাহলে আমি দিতাম এই যে দুইটা কলাম, দেখেন সেপারেট পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার। তখন আবার জিজ্ঞেস করতে হয় যে অ্যামাউন্টের মানি স্পেন্ড কোন কলাম, মানি রিসিভড কোন কলাম। ডেবিট ক্রেডিট আসবে না? হ্যাঁ ডেবিট ক্রেডিট আসবে নাকি মানি স্পেন্ড? ওই তো, মানে ডেবিট মানে মানি স্পেন্ড, আর মানি রিসিভ মানে কি ক্রেডিট। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা তো এক কলামই রাখছি পজিটিভ নেগেটিভ করে। এই যে দেখেন বোথ পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস, আর এটা হচ্ছে সেপারেট পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস। এই অপশনটা কি বুঝতে পেরেছেন সবাই? নেক্সট স্টেপে যাই। যেহেতু ফাইলটা আমরা নিজেরা সাজাইছি, এই জন্য ওকে আমি বুঝাই দেওয়া লাগলো যে কোন কলামে কি রাখছি। যদি এক্সেল জেরো হইতো তাহলে লাগতো না এটা। এরপর আসেন ওই যে স্টেটমেন্ট গুলো নিয়ে আসছে, ট্রানজাকশন গুলো নিয়ে আসছে, সবগুলো ট্রানজাকশন চলে আসছে। দেন আমরা দিব নেক্সট। আমার ডেট সবগুলো রেড করতে যে আমাদের ডেট মান্থ কলাম ঠিক মান্থ ডেট ইয়ার দেননি? তাহলে ব্যাক যান, ব্যাক যান, সামনে যান না, ব্যাক যান। এখানে দেখেন মান্থ ডেট ইয়ার আছে কিনা। মান্থ ডেট ইয়ার হবে, ঠিক আছে সবার? নেক্সট যাব? আপনারা আমাকে আটকে দিন না আবার। যাবো নাকি যাবো না? গেলাম। দেখেন এবার এই যে ট্রানজাকশন গুলো সব ঠিক আছে। এরপর নেক্সট, এই যে 10টা ট্রানজাকশন আসতেছে। ইয়েস। তারপর হচ্ছে লেট আস গো। দেখেন আমার 10টা ট্রানজাকশন চলে আসছে। সবাই সবাই আসছে কিনা দেখেন তো। ওকে ফাইন। তাহলে আমরা এভাবে করে স্টেটমেন্টটাকে কুইকবুকসে ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে? এবার আমরা একটা ব্রেক নেই, ব্রেক নিয়ে বাকি ট্রানজাকশন আমরা ব্রেকের পর করব। আমরা এই পেজ পর্যন্ত আসতে পারছি না সবাই? আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের স্টেটমেন্টের লাইনগুলো সব চলে আসছে। তো এখানে দেখেন নিচে আপনার এই যে ট্রানজাকশন গুলো দেখাবে। তো একটু খেয়াল করেন ক্যাটাগরি অর ম্যাচ, এই জায়গায় সবগুলো আনক্যাটাগরাইজ দেখছেন, হয় এক্সপেন্স নাহলে ইনকাম। কোথায় মানে? এই যে এই পেজ আসছেন তো, হ্যাঁ। তো এখানে আনক্যাটাগরাইজ এক্সপেন্স এন্ড ইনকাম মানে হচ্ছে ও জানে না এই ট্রানজাকশন দিয়ে কি বোঝায়, এই ট্রানজাকশনের কোনো আইডিয়াই নেই, কারণ এটা ফার্স্ট টাইম ওর জন্য, ঠিক আছে? এখন এখানে আমাকে কি করতে হবে, ওয়েলস ফার্গোতে আমরা কোনো ট্রানজাকশন করি নাই। তো ধরেন আমরা ব্যাংক স্টেটমেন্ট হাতে পেলাম,
এবার আমরা ট্রানজাকশন গুলো করবো। প্রথম যে ট্রানজাকশনটা আছে 1/1/2019, মানে নিচের থেকে যেটা লাস্ট আর কি, ওইখানে ডেসক্রিপশনে কি লেখা আছে দেখেন তো, ইনভয়েস নাম্বার 1, দ্যাট মিন্স এটা একটা কোনো একটা ইনভয়েসের আমি টাকা রিসিভ করছি। এটার কাজ আমি পরে পরে দেখাচ্ছি, পরে করতেছি এটার কাজ। তার উপরেরটা কেএফসি। তো এখন আমরা আসেন কেএফসি নিয়ে কাজ করি, ফার্স্ট কাজটা। তো কেএফসি এটা এখন আমরা কি করতে পারি বলেন তো? না, রিকনসিলিয়েশন না, একটা কাজ করতেছি, দেখেন কি করতেছি। ধরেন কেএফসির একটা বিল আমরা কিভাবে রেকর্ড করতে পারি আপনারা বলেন তো? এইটা ছাড়া এই জায়গা বাদ, এই জায়গা ভুলে যান। এক্সপেন্স আজকে দেখালাম যে কেএফসি অলরেডি করছি, মনে একটা ওভার করছিলাম। তো আমরা এখন দুইটা রাস্তা আছে। যেটাতে মনে আছে আমরা এখান থেকে করতে পারতাম, ওইখান থেকে করে আসতে পারতাম, ঠিক আছে? এখানেও সেম। এখান থেকে যদি করতে চাই আমরা একটা এক্সপেন্স, তাহলে কি করব? এই কেএফসি থেকে ক্লিক করেন, ক্লিক করলে নিচে একটা অপশন ওপেন হয়ে গেছে না, একটা ফর্ম ওপেন হয়েছে। দেখেন এখানে ফার্স্ট হচ্ছে অ্যাড, ফাইন্ড ম্যাচ। তো অ্যাড হচ্ছে কি আমরা যদি অ্যাড করতে চাই, আর আমরা যদি আমাদের বিল বাই এক্সপেন্স করা আছে আমরা খুঁজে বের করতে চাই, তখন ফাইন্ড ম্যাচ। দেখেন ফাইন্ড ম্যাচে দিলে কোনো ট্রানজাকশন খুঁজে পায় না, কারণ ওয়েলস ফার্গো দিয়ে কোনো ট্রানজাকশন হয়নি কেএফসি। তাহলে এখন আসেন আমরা অ্যাড করি। অ্যাড যে করব, এটা কি অ্যাড করব? এক্সপেন্স। তাহলে এখানে দেখেন এক্সপেন্স আছে, এক্সপেন্স, চেক অথবা ট্রান্সফার, তিনটা অ্যাড করা যাবে। তাহলে আমরা এক্সপেন্স অ্যাড করতেছি। কাস্টমার বা সাপ্লায়ারের নাম কি হবে? কে এফ। তো কেএফসি কোনো ট্রানজাকশন অ্যাড করিনি না এখনো, কেএফসি। তাহলে এখন কি করব? এই নামটা অ্যাড করে দিব। তাহলে কেএফসি চলে আসলো। এবার হচ্ছে ক্যাটাগরি। এন্টারটেইনমেন্ট আছে, আছে এন্টারটেইনমেন্ট আছে, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট। তার মানে ক্যাটাগরি হচ্ছে আমার অ্যাকাউন্ট। কেএফসি এর এই এক্সপেন্সটা আমার কোন অ্যাকাউন্টের সাথে রিলেটেড। তারপর ট্যাক্স, জিরো ট্যাক্স নেই। দেখেন ও এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে ডু ইউ ওয়ান্ট টু সেট দ্য ট্যাক্স কোড ফর দিস ক্যাটাগরি, মানে এই ক্যাটাগরি বা এই অ্যাকাউন্টের সাথে কি অলওয়েজ এই ট্যাক্সটাই বসে? যদি আপনি ইয়েস দিয়ে দেন তাহলে ও এটা মানে ধরে নেবে অলওয়েজ মিলস এন্ড এন্টারটেইনমেন্ট জিরো ট্যাক্স। তার মানে একটা কাজ একবার করে দিলে ও সব সময় ও জিরো ট্যাক্স দিয়ে দিবে আপনাকে, অটো। ও আপনাকে একটা কাজ কমাই দিবে। তারপর কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করে দেবে। তাহলে আমরা ইয়েস দিয়ে দিলে ও এখন অলওয়েজ এটা এই ট্যাক্সই রেখে দিবে। এই যে ট্যাক্সটা এখানে চলে আসছে। তারপর আসেন মেমোট কেএফসি। তাহলে এখানে দেখেন ও আরেকটা জিনিস শিখতে যাচ্ছে, উই উইল সেট কেএফসি টু মিলস এন্ড এন্টারটেইনমেন্ট ফ্রম নাও অন। এখন থেকে ওই কেএফসি মিলস এন্ড এন্টারটেইনমেন্টে ফেলবে, কারণ আপনি এভাবে ফেলতেছেন, ও ওখান থেকে শিখতেছে। ওভারঅল কি ফর্মটা ফিল আপ বুঝতে পেরেছেন? এখানে আমাদের ফিল আপ করা লাগে নেই কি কি, তারিখ লাগে নেই, কারণ তারিখ ওই যেই তারিখ সেই তারিখে নিয়ে নেবে। অ্যামাউন্ট লাগে নেই, অ্যামাউন্টটা ওই সেন্ড নিয়ে নেবে। ব্যাংক অ্যাকাউন্ট না লাগে নেই, ব্যাংক কোনটা নিবে? ওয়েলস ফার্গো নিয়ে নেবে। ওভারঅল কি ক্লিয়ার সবার? এখান থেকে তাহলে আমরা একটা এক্সপেন্স তৈরি করলাম। এখন কি দিব? স্প্লিট হচ্ছে যদি ভাগ করতে চান, মানে রো দরকার হয় আপনার, যে আমি চিকেন ফ্রাই খাইছি কয়টা, আমি ড্রিঙ্ক ছিল এত টাকার, এভাবে যদি আপনি রো করতে চান তখন আপনি স্প্লিট দিলে, যদি আমি স্প্লিটে ক্লিক করি তখন ও আমাকে রো দিবে, ঠিক আছে? আর যদি আপনার রো দরকার না হয় তাহলে আপনি জাস্ট স্প্লিট দরকার নেই, আপনি তখন অ্যাড দিবেন। ফর্ম ফিল আপটুকু বুঝতে পারছেন? তাহলে একটা এক্সপেন্স আমরা এখান থেকে এবার তৈরি করলাম এবং অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দিলে কি হলো দেখেন, আমার ট্রানজাকশন ছিল মোট 10টা, এর মধ্যে একটা হয়ে গেছে, এখন আর আছে 9টা। আর কেএফসিও দুই জায়গায় লেখা পাইছে,
একটু আগে সব আনক্যাটাগরাইজ ছিল না, এখন দেখেন দুইটাও শিখে গেছে আপনার কাছ থেকে। ওইখান থেকে অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে, ট্যাক্স নিয়ে নিচ্ছে। এখন জাস্ট আপনি যদি চান এখানে অ্যাড দিলেই আরেকটা এক্সপেন্স অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড দিলেও আরেকটা কেএফসি একদম সেম ওয়েতে একটা এক্সপেন্স অ্যাড হবে। বুঝতে পেরেছেন সবাই? কোন একটা এই যে হ্যাঁ এই যে হ্যাঁ, এখন যদি অ্যাড দিয়ে দেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে, মানে আরেকটা এক্সপেন্স অ্যাড হয়ে যাবে। তাহলে মানে আপনার হ্যাসেল শেষ। কেএফসি দিয়ে এরপর আসলে ও সবসময় এভাবে আপনাকে সাজেস্ট করবে এবং যেটা অলমোস্ট রাইট থাকবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা যদি একটা জিনিস এইভাবে অ্যাড করি, ও আমাদের কাছ থেকে মূলত শিখে নেয়, আইডিয়া নিয়ে নেয়। আচ্ছা কেএফসি, তাহলে এটা অলওয়েজ মিলস এন্ড এন্টারটেইনমেন্টে যাবে, আর এটা জিরো ট্যাক্সে বসবে, এভাবে বসবে। ক্যাপসিল এক্সপেন্স শুধু সেল করতে পারে, এখন কিন্তু এদিকে ছিল কোনটা? ক্যাপসিল যেটা আমরা এখন এক্সপেন্স ছিল অনলি 76, হ্যাঁ, এখন কিন্তু 120। এটা আরেকটা, এটা আরেকটা। আমাদের তো তিনটা কেএফসি ছিল না, একটা তো শেষ কাজ, একটা শেষ হয়ে কোথায় চলে গেছে? আচ্ছা একটু একটা একটু ট্যাক্স দিয়ে দেন অল অলে আছে। তো ভাইয়া হ্যাঁ ভাইয়া, কেসে একটাতে ট্যাক্স দিয়ে ট্যাক্স ট্যাক্স দিবেন, হ্যাঁ দেন। ও আচ্ছা আচ্ছা। মানে ও যেগুলো আর কি ধরতে পারছে, রেকগনাইজ করতে পারছে। আপনি এখানে ক্লিক করেন কেএফসি লেখার উপর, ক্লিক করলে যে আবার ফর্মটা ওপেন হলো, দেন এখানে আপনি আবার ট্যাক্স কোড চেঞ্জ করে দেন, তারপর অ্যাড করে দেন। তাহলে কেএফসির বিষয়টা কি ক্লিয়ার? কিভাবে এখান থেকে একটা এক্সপেন্স করলাম এটা ক্লিয়ার। আরেকটা করি বাইরে থেকে, বাইরে থেকে করে এখানে কি করব? ম্যাচ করব, ম্যাচ। যদি এখান থেকে আরেকবার করি, বাইরে থেকে একবার করি, তাহলে কিন্তু দুইবার হয়ে যাবে। বাইরে থেকে করলে করতে হবে ম্যাচ, এখান থেকে করলে আপনি করবেন ক্রিয়েট। এখানে আরেকটা ভাইয়া অ্যাড করলে দেখা যাবে কি অ্যাডটা করলে কি হয়? হ্যাঁ, এই যে যদি আমি এখানে অ্যাড দেই, এটাও চলে যাবে। এই যে মানে ও আপনাকে আরো ইজি করে দেওয়ার জন্য বলতেছে, কেএফসি পেলে এভাবে করে ও অ্যাডও করে দিবে কিনা। আপনি না করে দেন যে না এত দরকার নেই, ঠিক আছে, নট নাও দিয়ে দেন। ওইটা অ্যাড হয়ে গেছে, আর একটা বাকি থাকলো। ঠিক আছে, অ্যাড করে দেব। একটা অ্যাড করলাম, ওগুলা যাই কই বলেন তো? এই যে রিভিউড, এখানে এখন এখন এগুলো সব আছে ফর রিভিউ পজিশনে। কি পজিশনে? মানে রিভিউ করতে হবে। আর আমরা যে যেগুলো করে ফেলতেছি ওগুলো চলে যাচ্ছে রিভিউড, মানে কাজ হয়ে গেছে, ডান। দেখেন ওর মধ্যে চলে আসছে দুইটা। বুঝতে পেরেছেন? এবার আসেন আরেকটা কাজ করি, এইটা এটা তো এখন চাইলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, এটা অলরেডি আপনারা বুঝে গেছেন। আপনারা চাইলে এখানে ক্লিক করেও এখান থেকেও আপনি ফর্ম ফিল আপ করে অ্যাড করতে পারবেন, এটুকু আপনাদের ক্লিয়ার। এবার আসেন বাইরে যদি করা থাকতো, আপনি আগে করে রাখছেন, তখন কিভাবে লিংক করতেন সেটা একটু দেখিয়ে দিই। এটাকে একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর ড্যাশবোর্ডে চলে যাই। দেন আসেন আমরা একটা এক্সপেন্স ক্রিয়েট করব ওইটার আদলে, মানে ওইটার মতো করে, তারপরে ওইটার সাথে এটাকে ম্যাচ করাবো। ঠিক আছে, তাহলে একটা সিম্পল ভাবে একটা এক্সপেন্স তৈরি করেন। পেই কে হবে? কেএফসি। পেমেন্ট অ্যাকাউন্ট ওয়েলস ফার্গো। পেমেন্ট ডেট এটার করতেছি না, তাহলে জানুয়ারির 15, 2019 দিতে হবে আমার। পেমেন্ট মেথড এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে, পেমেন্ট মেথড কোনো বিষয় না। আপনি দিয়ে দেন যে আপনি ডেবিট কার্ড, ডেবিট কার্ড থেকে পে করছেন। তারপর হচ্ছে গিয়ে ক্যাটাগরিতে ফিল আপ করবেন নাকি আইটেম ডিটেলসে ফিল আপ করবেন? ক্যাটাগরি। ওই দেখেন আমি যে কেএফসি চুজ করছি না এখানে,
অটো ওই যে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, কেএফসি, জিরো ট্যাক্স, ওই যে ও শিখে গেছে তো, চালাক আর কি। দেন ওভারঅল ফিল আপ করা শেষ। দেখেন তো ফিল আপ করা শেষ না? টাকাও কি নিয়ে নিছে? না টাকা নেয়নি, টাকা নেয়নি। 120 টাকাটা হচ্ছে গিয়ে আগের ট্রানজাকশনের টাকাটা বসাইছে, লাস্ট ট্রানজাকশনের টাকাটা বসাইছে। এখানে 120 দিতে হবে। ঠিক আছে, আপনাদের 120 টাকা ট্রানজাকশনটাই তো রয়ে গেছে নাকি? আবার দেখেন, খেয়াল রেখেন এটা। তাহলে আমি এখন কি দিব? 7 ক্লোজ। তাহলে আমরা একটা এক্সপেন্স করলাম জাস্ট। এক্সপেন্স ডান। এবার আসেন আমরা এখানে, এখন যদি এখানে আমি আবার অ্যাড দিই তাহলে কি হয়ে যাবে? দুইবার হয়ে যাবে না? দুইবার অ্যাড করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু ভুল হবে। আপনি রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখেন তো ধরতে পারে কিনা ওইটাকে। ম্যাচ দেখেন তো এবার কিন্তু আর অ্যাড অপশনটা নাই। অ্যাড আছে এবার? এবার কি আসতেছে? ওয়ান রেকর্ড ফাউন্ড, এইরকম একটা এক্সপেন্স ও পেয়েছে। দ্যাট মিন্স ও ম্যাচ করানোর ট্রাই করতেছে, আপনাকে সাজেস্ট করতেছে। এবার সেকেন্ড রাস্তাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এখন আমরা কি অ্যাড করব নাকি ম্যাচ করব? ম্যাচ করব। আপনি যদি ক্লিয়ার হতে চান ক্লিক করেন, ক্লিক করে দেখেন যে ও কোনটার কথা বলতেছে। ওইটার উপর আপনি এক্সপেন্সের উপর ক্লিক করলে আপনি পুরো ওই এক্সপেন্সটাই আপনি দেখতে পারবেন। যেমন আমি ক্লিক করলাম, পুরো এক্সপেন্সটাই দেখতে পারতেছেন। তো এখন আপনি ক্লিয়ার হলেন, হ্যাঁ এইটাই, এইটা ব্যাংকে এই টাকাটাই গেছে। দেন এখন কি করব আমরা? সিম্পলি ম্যাচ ক্লিক করলে এখান থেকে এটাও চলে যাবে। বাট ম্যাচ করলে কিন্তু আরেকটা ক্রিয়েট হয় না, ওইটার সাথে এটাকে লিংক করে দেয়। তাহলে ক্লিয়ার সবার? অ্যাড এন্ড ম্যাচ ভালো লাগছে? তাহলে কেএফসি শেষ। তাহলে উবারের কাজটা আপনারা পারবেন? করেন তো। উবারের কাজটা আগে করেন, এবার এক্সপেন্স বাইরেরটা করেন আগে। বাইরেরটা করে আগে ম্যাচ করেন। ম্যাচ করা নাই। করছেন? আচ্ছা আমিও তাহলে করি। আমি কিছু করে যেটা সেটা বাইরে থেকে করবো। হ্যাঁ বাইরে থেকে করি আমরা ফার্স্টে। হ্যাঁ তাহলে আমি নিচেরটা করি, $50। ঠিক আছে, 54 করছেন? আচ্ছা তাহলে 54 দিয়ে করি। তাহলে এক্সপেন্স রিফ্রেশ করেন, কিন্তু রিফ্রেশ করতে হবে। আচ্ছা তারপর আসেন উবার। উবার ওয়েলস ফার্গো, ডেটটা কত? 1/18/19। হ্যাঁ পেমেন্ট মেথড ডেবিট কার্ড দিয়ে দেন। ডিরেক্ট ও ডাইরেক্ট ডেবিট, ডাইরেক্ট ডেবিট। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আপনার অ্যামাউন্ট কত? 54। অ্যাকাউন্ট তো ঠিক মতো নিয়ে নিছে, যে আগের ট্রানজাকশনের উপর বেস করে। ট্রাভেল এক্সপেন্স মোটামুটি আমার ফিল আপ করা শেষ। দেখেন তো আপনাদের হয়েছে কিনা। ও আমার ব্যাংক তো ভুল আছে, ব্যাংক ভুল আছে, ওয়েলস ফার্গো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। তাহলে এবার এখানে আমি একটু দেখি রিফ্রেশ করে আসে কিনা, দিকেও ধরতে পারি কিনা। ধরার কথা, অ্যামাউন্ট সেম তো। হ্যাঁ ম্যাচ করে ফেলছে, ওই যে অ্যামাউন্ট মিলে গেছে তো। অ্যামাউন্ট আপনার মনে ব্যাংক অ্যাকাউন্ট বুঝছেন, ব্যাংক অফ আমেরিকাতে আছে। ঠিক আছে, এই যে একটা তো ম্যাচ করছেই, দেখেন আরেকটা থেকেও শিখেও গেছে, বুঝছেন? $54 একটা ম্যাচ করছে, আরেকটা ও শিখে সাজেস্ট করে দিচ্ছে। এখন কি করবেন বলেন? হ্যাঁ এই যে একবার করছেন না, ফেব্রুয়ারি মাস থেকে ও শিখিয়ে থাকবে, জানাই থাকবে আপনার জন্য। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যত উবার পাক, যত কেএফসি পাক, আপনার কাজ ও ডান করে রাখবে। জাস্ট আপনি একটু এনশিওর হবেন যে ঠিক মতো ওর বসাতে পারছে কিনা।
তারপর ডান দিয়ে দিবেন। জাস্ট আপনি জাস্ট চেক করবেন আর কিছু না। তাহলে এখন আমরা এটা কি করব, ম্যাচ করব। যদি এমন হতো দুইটা ট্রানজাকশন পাইছো $54-এরই উবারই দুইটা হইতে পারে না একই দিনে দুইটা, ডেটটা কম। ডেট ডিফারেন্ট হতে পারে, তখন আপনি এখানে ক্লিক করে তখন দেখবেন ম্যাচ, এই দেখেন ম্যাচ কিন্তু এরকম কয়েকটা দেখাবে তখন। এই যে এখানে, এই যে এখানে এখানে একটা এক্সপেন্স আসছে না, তখন 2-3টা থাকতো, তখন আপনি সিলেক্ট করে দেওয়া লাগবে যে কোনটা এটা, দেন ম্যাচ দিয়ে দিলাম, এটাও ডান। এবার উবার এটাও তো ঠিক আছে না, আপনি এখান থেকেও ফিল আপ করতে পারেন। এখানে ক্লিক করলে কি হবে, ফর্মটা ওপেন হবে। এখন দেখেন ফর্ম আপনার জন্য অলরেডি ফিল আপ করেই রাখছে ঠিক মতো আগের ট্রানজাকশনের উপর বেস করে। ট্যাক্স কোডটা বসায়নি, তাহলে ট্যাক্স বসায় দেন 0 ট্যাক্স। এই যে ও আবার জিজ্ঞেস করতেছে অলওয়েজ কি উবার 0 ট্যাক্স, আপনি যদি ইয়েস দিয়ে দেন ও এটাও আপনার জন্য অলওয়েজ করে রাখবে। দেন আমি এটা অ্যাড করে দিলাম, তাহলে ওভার ডান, দুইটা ওভার শেষ। আচ্ছা এখানে আমাদের টেক্সটটা করা ছিল না, প্লিজ চুজ টেক্সট ফ্রম দ্য এখান থেকে করলে তারপরে যে আপনি ওকে বলে দিবেন, ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে হ্যাঁ এখন থেকে অলওয়েজ উবার 0 ট্যাক্স। আবার চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে আবার ওকে সেভ করে দিবেন যে এখন থেকে অলওয়েজ এটা হবে। এটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের মানে ফার্স্ট গেট। নেক্সট আরেকটা গেট আছে, এটা আমি বলি এটা হচ্ছে গিয়ে ব্যাংকের স্টেটমেন্টটা রেডি করলাম, ব্যাংকের স্টেটমেন্টটা আমরা কুইক বুকসে নিয়ে আসলাম, এবার একটা একটা করে ট্রানজাকশন কুইক বুকসে বসাচ্ছি, বাট রিকনসিলিয়েশন করতেছি না এখনো। বসাচ্ছি বাট এটা প্রিভিয়াস থেকে আমি আগেই অ্যাড করে রাখছি। হ্যাঁ এই যে তখন ম্যাচ করতেছি, কিন্তু আমার এখানে মূল কাজটা হচ্ছে আমার স্টেটমেন্টের সবগুলো এন্ট্রি আমার কুইক বুকসে আসতেছে কিনা, ওর কাজ হচ্ছে এটা। এরপর হচ্ছে ম্যাচ করে দিব, রিকনসাইলের পার্টটা দেখা দিব, ওটা সহজ, রিকনসাইলের পার্ট সহজ। এই পার্ট সহজভাবে মানে ঠিকভাবে রাইট করে করলে রিকনসিলিয়েশন ডান, ইজি। নতুন ট্রানজাকশন হতে পারে, আগে কোনো তারা ওভার ইউজ করে নাই, নতুন করে করছে, তখন আপনি অ্যাড করবেন। স্টেটমেন্টে থাকুক, আপনার কুইক বুকসে তো থাকা লাগবে, কুইক বুকসে না থাকলে তো ফাইন্ড এন্ড ম্যাচে আসবে না। আমার ফাইন্ড এন্ড ম্যাচে কখন শো করে, যখন আমরা বাইরে থেকে একটা এক্সপেন্স আগে করে রাখি। কারণ আমার যদি এক্সপেন্স করা না থাকে, যেমন এগুলো তো করা নেই, যেমন এখানে দেখেন ব্যাংক ফিস আছে, কিন্তু আপনি ধরেন যেই তারিখে ব্যাংক ফিসটা হয়েছিল ওই তারিখে একটা ব্যাংক ফিস করে ফেলছেন, আপনাকে ওনার ইনফর্ম করছে, আপনি করে ফেলছেন, তখন আপনি ফাইন্ড ম্যাচে পাবেন। আর যদি না করা থাকতো তখন তো আপনাকে এখন অ্যাড করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ একটা কথা হচ্ছে যদি আমি আগে ক্যাশ ট্রানজাকশন করে দিয়েছি তাহলে আমি এক্সপেনশন লিখে দিয়েছি, ঠিক আছে, এর পরবর্তীতে যখন আমি ব্যাংক স্টেটমেন্ট এগুলো আপলোড করব তখন তো এই ম্যাচটাই আসবে, এটা ডাবল পোস্টিং হওয়ার কোনো সুযোগ নেই। না, ডাবল পোস্টিং হওয়ার সুযোগ নাই বলতে কম হওয়ার কথা না, ও ভুল করতে পারে। আপনি এটা একটু রিসার্চ করে আপনি অ্যাড করবেন, ম্যাচ করবেন। ম্যাচ করার আগে তো আপনি অবশ্যই চেক করে নেবেন যে এটা ঠিক মতো নিচ্ছে কিনা, অ্যাড করার আগেও দেখে নেবেন যে প্রিভিয়াসে আছে কিনা। সাধারণত থাকলে আপনাকে ও সাজেশন নিয়ে আসবে, সমস্যা নেই। এক্সপেন্স যেগুলো আমি অলরেডি রেকর্ড করে ফেলেছি ওটার কোনো ইয়ে পাওয়া যাবে, স্টেটমেন্ট আকারে পাওয়া যাবে না? হ্যাঁ, আপনি ওই যে ইয়াতে এক্সপেন্সে গিয়ে তো ফিল্টার করে নেবেন শুধু এক্সপেন্স। এর পরেরটা হচ্ছে গিয়ে ব্যাংক ফিস। ব্যাংক ফিসটা কিভাবে করবো বলেন তো? রেকর্ড এখান থেকে করা যাবে না? করেন তো আপনারা। অ্যাড করে ব্যাংক নিয়ে ব্যাংক ফিস একটা অ্যাড করলাম, নাম আছে, ব্যাংক চার্জেস। দেখেন তো ঢুক, ক্লিয়ার না?
নেক্সট স্টেপে যাব। এখানে একটা জিনিস একটু বলে দিই, ক্রিয়েট রুল আছে, মানে আপনি যদি চান যে অলওয়েজ ব্যাংক ফিস পেলেই এভাবে করে করে ফেলবা, ওকে যদি এরকম একটা ইনস্ট্রাকশন দিতে চান আপনি এখান থেকে ক্রিয়েট রুল করে রাখতে পারবেন। ও যখনই ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক ফিস ওয়ার্ডটা পাবে ওইভাবে করে একটা ফিল আপ করে আপনাকে বানায় রাখবে, যে এই যে বানায় রাখছি, আপনি জাস্ট চেক করে কনফার্ম করে দেবেন। ঠিক আছে? বেশি ট্রানজাকশন যখন এন্ট্রি দেওয়া থাকবে সেটা করবেন। হ্যাঁ, যখন আপনার অনেক ট্রানজাকশন থাকবে, এক মাসে ধরেন 500 ট্রানজাকশন, এর মধ্যে উবারই আছে 50 বার, আপনি ধরেন একটা উবারের ক্রিয়েট রুল করে রাখলে আপনার 50টা ট্রানজাকশন ও করে রাখবে, আপনি জাস্ট দেখে দেখে ক্লিক ওকে 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 ওকে। ঠিক আছে? এটা আপনার কিন্তু ইয়াতেও ছিল, জেরোতেও ছিল, বাম সাইড দেখে ডান সাইড ফিল আপ করে রাখতো, জাস্ট দেখে ওকে ওকে দিলেই হয়ে যেত। তাহলে এটা অ্যাড করে দিন। হ্যাঁ ব্যাংক- হ্যাঁ হ্যাঁ ব্যাংকের আন্ডার, ব্যাংকের আন্ডারে, যে ওয়েলস ফার্গের আন্ডারে এভাবে পেলে এভাবে করে ফেলবা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আলাদাভাবে করা যায়, আবার বলে দাও যে সব ব্যাংকের জন্য এই রুলস। দেন অ্যাড দিয়ে দিলাম। ট্রানজাকশন কিন্তু কমতেছে, দেখছেন 4টা আসছে। এতক্ষণ যেগুলো করছি সবগুলো কি ছিল? এক্সপেন্স। এখন যদি এমন হয় আমি একটা ভুল করে ফেলছি, ভুলে অ্যাড দিয়ে দিছি বা ভুলে ম্যাচ করে ফেলছি, তাহলে আমাকে কি করতে হবে? ব্যাক আসতে হবে। তাহলে এই যে আমরা এখানে যে ফর রিভিউর পাশে যে রিভিউ ডে আছে না, ওইখানে গেলে এই যে এখানে আনডু করলেই এবার চলে আসবে। ঠিক আছে? ধরেন আপনার আমার কেএফসি এটা ভুল হইছে, দেন আপনি এটা আনডু করলে আবার চলে আসবে, যে ব্যাক চলে গেছে। বুঝতেছেন? এরপরটা আসেন, এরপরটা কি লেখা? ব্যাংক ট্রান্সফার ফ্রম ওয়েলস ফার্গো লেখা না, আচ্ছা এখানে কিন্তু ফিল্টার করা যায়, মানে ফিল্টার বলতে শর্ট করা যায়। হ্যাঁ, ব্যাংক অফ আমেরিকা, রাইট? তাহলে কি করব বলেন তো? আমরা একটা ট্রান্সফার ট্রানজাকশন করতে পারি, করলে এখানেও ফাইন্ড ম্যাচে দেখাবে, আবার এখান থেকেও করা যাবে। কোনটা করবেন? এখান থেকেই করে ফেলি, কারণ আমরা তো ট্রান্সফার ট্রানজাকশন করছি আজকে সকালে। তাহলে এখানে ক্লিক করেন নামের উপর, এখানে দেখেন এইবার ক্যাটাগরিগুলো দেখেন, এখানে এখানে আছে ডিপোজিট, সেলস রিসিপ্ট, ট্রান্সফার। যেহেতু এটা টাকা ইনকামের সাইডে দেখাচ্ছে, মানে পজিটিভ ভ্যালু, সো এখানে আমাকে 3টা ক্রিয়েট করতে দিচ্ছে, ডিপোজিট করছি নাকি সেলস রিসিপ্ট হয়েছে নাকি ট্রান্সফার হয়েছে। তাহলে ট্রান্সফার অ্যাকাউন্ট কোনটা হবে? ব্যাংক অফ আমেরিকা, বাস শেষ। তাহলে অ্যাড দিয়ে দিলাম, ডান। হয়েছে? তারপরে আর থাকলো কি? ইনভয়েস 1 2 3। কেএফসিটা রেখেছি। আচ্ছা কেএফসিটা তো রেখে দিয়েছে, হ্যাঁ কেএফসি দিয়ে একটা রুল ক্রিয়েট করে দেখা দিব। তাহলে কেএফসির উপর ক্লিক করি, তাহলে এখানে আসেন ক্রিয়েট রুল ফর দিস ট্রানজাকশন, এটা ক্লিক করি। এই যে এখন একটা ফর্ম দিছে আপনাকে, রুল অনলি অ্যাপ্লাই টু ট্রানজাকশন দ্যাট আর স্টিল ইন ফলো রিভিউ। রুল নেম কি হবে? কেএফসি। ফর মানি ইন নাকি আউট? মানি আউট। ইন অল ব্যাংক অ্যাকাউন্টস নাকি শুধু ওয়েলস ফার্গো? যে বুঝতে পারছেন যে আপনি বললেন না অল ব্যাংকে হবে নাকি একটা ব্যাংক হবে, যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন অল ব্যাংক অ্যাকাউন্টস। তারপর হচ্ছে কি আপনার when a transaction meets all, ডেসক্রিপশনে কি থাকতে হবে? কেএফসি থাকতে হবে। আর অ্যামাউন্টে কি থাকতে হবে? ইকুয়াল টু 156 নাকি গ্রেটার দেন নাকি লেস দেন নাকি ডাজ নট ইকুয়াল? কোনটা দিবেন? ইজ গ্রেটার দেন
0 হয়েছে না? এই যে এমন দিলাম, বুঝে নেই? রুল অ্যাপ্লাই করতেছি, 0 থেকে বড় হলে এই রুল পড়বে। তো মানে 1 টাকা হলেও তো পড়বে, স্বাভাবিক নাকি? নাকি আমি যদি এমন করি এখন 100 টাকার চেয়ে বড় হলে পড়বে, তাহলে 100 টাকা কম গুলো তো আবার রয়ে যাবে। দেখি কাজ করে কিনা, নাকি আবার আমার ধরে। সেট ওয়ান অর মোর অফ দ্য ফলোইং ট্রানজাকশন টাইপ কি হবে কেএফসির জন্য? এক্সপেন্স। পেইর নাম কি বসাবে? কেএফসি। ক্যাটাগরি কোনটা যাবে? মিলস এন্ড এন্টারটেইনমেন্ট। ট্যাক্স কোড 0 ট্যাক্স। অটোমেটিক্যালি অ্যাড টু মাই বুকস, মানে এখন কি এটা ও বানায় একদম আপনাকে পাঠিয়ে দিবে নাকি রেখে দিবে, আপনি জাস্ট রিভিউ করে তারপর অ্যাড দিবেন? যদি আপনি বানিয়ে একদম পাঠিয়ে দিতে চান তাহলে এটা ক্লিক করবেন, আর না হলে এটা রাখবেন, আনক্লিক থাকবে, এরপর সেভ। ঠিক আছে? এই যে আপনার এই যে ব্যাংকিং এর পাশে দেখেন রুলস লেখা আছে উপরে, এখানে রুলস গুলো দেখেন, এরকম আপনি 10-12টা রুলস থাকতে পারে, সমস্যা নেই। এটা দেখে তারপরে কনফার্ম করে দিতে হবে। না ওটা লাগবে না, এখান থেকে আপনাকে সাজেস্ট করে রাখবো। যেগুলো ব্যাংক রুল আছে, ব্যাংকের মেনুতে ক্লিক করলে না ব্যাংক রুল থাকে। অ্যাড দিলাম তাহলে কেএফসি, তাহলে আমার ডান সোফার। আর 3টা বাকি আছে। সবাই ঠিক আছেন তো না? মানে এনার্জি আছে তো? আর 3টা জিনিস আছে, 3টে ইনভয়েস কিভাবে ম্যাচ করতে হয়। এখন আসেন, আমার এখানে ইনভয়েস নাম্বার 1 2 3 দেখছি, তার মানে আমাকে ইনভয়েস বানাতে হবে, ওই ইনভয়েসের ইনফরমেশন আমার কাছে থাকতে হবে, দেন ওটার সাথে আমি এটাকে ম্যাচ করে দিতে পারবো। তাহলে আসেন আমরা একটা ইনভয়েস বানাই পাশের ট্যাব থেকে। না, এখান থেকে একটা গুড পয়েন্ট, এখান থেকে আপনি ইনভয়েস বানাতে পারবেন না, সরি অ্যাড ক্লিক করছি। এখানে আপনি ইনভয়েসে ক্লিক করলে আপনি এখানে দেখেন সেলস রিসিপ্ট বানাতে পারবেন, বাট ওই যে একদম প্রপার ইনভয়েস, ডিউ ডেট থাকবে, প্রোডাক্ট এন্ড সার্ভিস থাকবে, ওইভাবে করা যাবে না। তো আমরা তাহলে ওইটা বাইরে থেকে করে আসি, পাশের ট্যাব থেকে প্লাস আইকন, দেন ইনভয়েস। তো এখানে হচ্ছে আপনার কাস্টমার নেম, একটা নাম দিয়ে দেই, এই নামটা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস লাগবে না, ইনভয়েসের তারিখ কত, 1/1/19, আচ্ছা আমাকে কত টাকা বানাতে হবে? 1200। এক্সস্টের প্রাইস হচ্ছে 1000, তাহলে এটা আমি 1200 বানাই দিই। দেখেন তো ক্লিয়ার নাকি? ইনভয়েসটা বানালাম, দেন আমি সেভ এন্ড ক্লোজ করি, সেভ এন্ড ক্লোজ করে দিলাম। আমার ইনভয়েস বানানো শেষ। এবার এখানে আমি একটু রিফ্রেশ করে দেখি,
আমি কিন্তু ইনভয়েস বানিয়েছি, রাইট? ওটার পেমেন্টও কিন্তু দেখাইনি, মানে পেমেন্টও রিসিভ করিনি, তার মানে ওটা কি অবস্থায় আছে এখন? ডিউ অবস্থায় আছে। বাট যেহেতু 1200 টাকা মিলে গেছে, ওইভাবে একটা সাজেশন দিচ্ছে, দেখেন ইনভয়েস এত এত তারিখ 1200 টাকা, এটা এটা কি এটার সাথে মানে ও মনে করতেছে এটা এটা হতে পারে, টাকা যেহেতু মিলে গেছে। তো যে এটাই তো এটা, রাইট? তাহলে কি করব? ম্যাচ দিয়ে দেই। জি ভাইয়া। করতো, আমি বুঝতে পারছি আপনার কথা, আসছে। আচ্ছা, কোথায়? এই যে মার্টিন ছিল না? হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে ওর একটা ইনভয়েস তৈরি করছিলাম আমরা, রাইট? আর পেমেন্টসটা কিন্তু ওইখান থেকে করে ফেলছি, হয়ে গেছে। ক্লিয়ার? আপনার কথা হচ্ছে কি, আপনি যদি আগের তারিখে থাকতো, টাকাটা পরে রিসিভ করছেন, তাহলে ম্যাচ করতো না? না, করবে করবে, টাকা মিললেই ও করবে। যেমন পরেরটা যে এই দুইটা রাখছে, এইগুলোর দেখানো তুমি। এর পরেরটা হচ্ছে দেখেন 1/10/2019 না, মানে 10 তারিখে সেল হয়েছে ইনভয়েসটা। হ্যাঁ, তো না 10, আমার ইনভয়েসটা এমন হতে পারে সেল হয়েছে আমার জানুয়ারির 5 তারিখ, টাকা আমি রিসিভ করেছি জানুয়ারির 10 তারিখ, তাই না? তাহলে আমরা আরেকটা ইনভয়েস বানাই জানুয়ারির 5 তারিখ দিয়ে। এই যে ইনভয়েস ক্রিয়েট করতেছে আরেকটা, দেখেন ইনভয়েস, এখানে হবে হচ্ছে গিয়ে ওই লোকটার নামই দিই, এখানে দিলাম হচ্ছে গিয়ে 5 তারিখ। এটা কত টাকা? 800। এখানে আমি কি বুঝাচ্ছি একটু বুঝেন। আমি বুঝাচ্ছি যে আমি ইনভয়েস আমি সেল করছি 5 তারিখ, টাকা আসছে 10 তারিখ, দেন সেভ এন্ড ক্লোজ। নাম দেখে দেখে করতে হবে। হ্যাঁ, নাম দেখে দেখে করতে হবে। নাম দেখে দেখে। বিনোডের লিস্ট। ও, ভ্যালিডিটি দেখো অটোমেটিক নামে নাম নাম না ঠিক, আমার নাম অ্যামাউন্ট 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 দিয়ে ও বুঝে যায়। এই যে দেখেন ও নিয়ে নিবে, পেয়ে গেছে, বাস ম্যাচ দিলে এটার সাথে এটা ম্যাচ করে দিবে, টাকা ওই আগের মতোই। তো আসেন ওইটাতে একটু আবার কারসাজি করি, হ্যাঁ বলছিলাম এখানে ছিলাম না। এটা আমার নতুন ইনভয়েস না, 800, এটা একটু ওপেন করেন, এটাকে আমি এডিট করে 800-র জায়গায় 1000 বানাই দিই। মানে যে ইনভয়েসটা মাত্র বানালাম 800 টাকা, সেটা তো পাইছে, সেটা তো বুঝতে পারছেন যে এভাবে হবে, ইজি। এবার এটাকে 1000 বানিয়ে দিয়ে সেভ এন্ড ক্লোজ করে দিই। এডিট করলাম, এডিট, ওই যে আমি নামের মধ্যে গেছি, মার্টিন লোকটার মধ্যে যান, গিয়ে ওর ইনভয়েসটা ওপেন করেন, ওপেন করে এডিট করেন। বা এটা আপনারা না করলেও হবে, আপনারা দেখেন, জাস্ট দেখেন আমি করতেছি, ওটা দেখতে পারেন, ভিডিওতে তা থাকবে। দেন এবার রিফ্রেশ করি, স্টিল ম্যাচ। এই যে দেখেন ও কিন্তু এবার আর ভুল ম্যাচ করছে, ভুল ম্যাচ করছে না? হ্যাঁ। আমার তো এই 800 টাকার থেকে আমি 1000 বানাইছি, ও 1000-এ পাইছে দেখে 1000-এর মধ্যে নিয়ে গেছে, যে 1000 একটা পাওয়া গেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি একটা ইনভয়েস করেছিলাম 800 টাকা, এখানেও ছিল 800 টাকা, মিলে দিছে ও, সিম্পল। তারপর আমি ইনভয়েসের ভ্যালু চেঞ্জ করে ফেললাম 1000, ও অন্য একটা 1000-এর মধ্যে মিলে দিছে। কারণ আমার ইনভয়েস নাম্বার ছিল কত? 2, আর ও মিলাইছে কত নাম্বার ইনভয়েসের সাথে? 3 নাম্বার। তার মানে ও অলওয়েজ কিন্তু রাইট থাকবে না, ওর ওর মানে মিলানোর ক্যাপাবিলিটি হচ্ছে ওর অ্যামাউন্টের সাথে। এখন আমাকে এটার সাথে মিলাতে হবে, কিভাবে মিলাবে?
এখানে দেখেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে ফাইন্ড ম্যাচ আছে না, ফাইন্ড ম্যাচে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে ইনভয়েস শো করবে। আপাতত আমাদের ইনভয়েস আছে কত, এই যে 5 তারিখে একটা ইনভয়েস ও পাইছে। দেন আমি এটাতে টিক চিহ্ন দিব যে এই ইনভয়েসটাই, বাট 1000 না, ও আমাকে 800 দিচ্ছে। বুঝছেন? আপুর অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এটা বাকিটা বুঝতে পারছেন? আমি একটু ইজি করে বলি, আমি 800 টাকার একটা ইনভয়েস করছি, ও 800 টাকা দেখে 800 মিলাই দিছে। আমি আবার ওটাকে চেঞ্জ করে আপনাদের বোঝার জন্য এটা 800 না করে এবার ধরেন আমি 1000 করে দিলাম, 1000 করে দিছি। এবার তো ওর এমন হয় না 1000 টাকা ইনভয়েস, 800 টাকা পাইছি, বাকি 200 টাকা ডিউ আছে। আর ও কি করছে, 1000 টাকার ইনভয়েস 1000 টাকার অন্য একটা সাথে সাজেশন দেখাচ্ছে। তার মানে ওর সাজেশন অলওয়েজ রাইট হবে না, আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তো আমি এখন কি করতে হবে, আমার 800 টাকা পাইছি 1000 টাকার মধ্যে, কিভাবে মিলাবো সেটা দেখাচ্ছি। তো এটা এখানে দেখাবো হচ্ছে গিয়ে আমার যে ইনভয়েসটা মিলাবো সেই ইনভয়েসের উপর ক্লিক করব, দেন আমি ফাইন্ড এন্ড ম্যাচ দিব। ও দেখাবে যে আপনার ইনভয়েস ওপেন আছে কি কি। দেন আমি এখানে ইনভয়েস পেলাম হচ্ছে এই যে 5 তারিখের এইটা, যার অ্যামাউন্ট হচ্ছে 1000, বাট আমি পেয়েছি কত, 800। তারিখ কত, তারিখ কি 12 দেওয়া ছিল? এটা তারিখ কত দেওয়া, 10। তাহলে আমি এখানে তারিখ দিয়ে দিব কত, 10 তারিখ। ও আচ্ছা, সরি, এখানে ভুল জায়গায় দিতেছি। এটা হচ্ছে সার্চ অপশন, যে আপনি কোন কোন ইনভয়েস গুলো খুঁজতেছেন, কত তারিখ থেকে কত তারিখের ইনভয়েস গুলো খুঁজতেছেন, সেটা ফর্ম থেকে টু। দেন আপনার এটা চলে আসলো, এখানে আপনি 800 লিখে দেন, আর টাকা কবে রিসিভ করছেন এটা ওইখান থেকে নিয়ে নেবেন ট্রানজাকশনের ডেটের উপর। দেন আমি সেভ দিয়ে দিলাম, দেখেন আমার ওটা চলে গেছে। তার মানে এখন আমার ওইটা কি হয়েছে, আমার 800 টাকা 1000 টাকার ইনভয়েসে আমি 800 টাকা রিসিভ করছি। এই যে 1000 টাকা ইনভয়েসের মধ্যে 800 টাকা রিসিভ করছি, 200 টাকা ডিউ আছে। আর বাকি থাকলো কয়টা, একটা 1000 টাকা। তাহলে 1000 টাকার জন্য আবার দুইটা ইনভয়েস বানাতে পারি আমরা, একটা ইনভয়েস বা দুইটা ইনভয়েস। এবার দুইটা ইনভয়েস বানাই, আরো কঠিন করে দিই। বুঝতেছেন তো না? মনে হচ্ছে না হারিয়ে গেছি। ওই যে আমি বললাম না ফার্স্টে শুরু করার আগে বলছি যে সবার মাথা ঠিক মাথায় হাত চলে আসছে। একটা ইনভয়েস বানান সিম্পল ওয়েতে, যে একটা লোকের নাম দিয়ে 800 টাকা একটা ইনভয়েস বানান। ডেট আপনি ওই 31 জানুয়ারি 2019-এর আগের যে কোনো ডেট। হয়েছে? তাহলে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করেন তো মার্টিনের মধ্যে কি আছে। মার্টিনের হচ্ছে একটা ইনভয়েস ওপেন করলাম মাত্র 800 টাকার, আর আগের একটা ইনভয়েসের ডিউ আছে কত, 200 টাকা। তাহলে টোটাল আমি মার্টিনের থেকে কত টাকা পাই, 1000। সেই টাকাটা সে আমাকে পে করছে 31 ডিসেম্বর 2019। তার মানে দুইটা ইনভয়েসের টাকা একবারে আসছে। বুঝতে পারছেন? বুঝে নেই? দুইটা ইনভয়েসের টাকা একবারে দিচ্ছে। এখন কিভাবে এটা রিকনসাইল করবেন, নামের উপর ক্লিক করেন,
ফাইন্ড এন্ড ম্যাচে যান, ডেট রেঞ্জটা আমি সিলেক্ট করে দেই। ডেট রেঞ্জ সিলেক্ট করে দিলাম। দেখেন আমার ইনভয়েস চলে আসছে না দুইটা। এর মধ্যে এইটা এই 800 টাকারটা কোনটা, এই মাত্র যেটা বানাইছি। তাহলে এই 800 টাকা তো আমি পাইছি, রাইট? আর আগের ইনভয়েসে 200 টাকা পাইছি না, এখান থেকে 200 টাকা পাইছি। তাহলে এই 800 আর 200 মোট কত হলো? 1000। এই 1000 টাকা যেটা এখন আমি অ্যাডজাস্ট করতেছি, এই 1000 এইভাবে পাইছি। তারপর সেভ করে দিলাম। আমার আর কোনো ট্রানজাকশন বাকি নাই, সব ট্রানজাকশন ডান। আর মার্টিনের থেকেও আমি আর কোনো টাকা পাবো? দেখেন মার্টিনের মধ্যে গেলেও দেখবেন এখন আর কোনো টাকা দিব নাই। এই যে 800 আর 200 মাইনাস হয়ে গেছে 31 জানুয়ারি 2019। তিনটা ইনভয়েস দিয়ে তিনটা জিনিসই দেখাই দিলাম। একবার হচ্ছে অ্যামাউন্ট সেম, টাকাও সেম চলে আসছে, ডান। অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা, টাকা পাইছি 800, কিভাবে করতে হবে দেখাই দিলাম। অ্যামাউন্ট হচ্ছে 1000, বাট দুইটা ইনভয়েসের টাকা এই 1000 মিলায়, একটা 800 আর একটা 200, কিভাবে ম্যাচ করাতে হবে সেটাও দেখিয়ে দিলাম। তো আমার 10টা ট্রানজাকশন হয়ে গেছে না? লাইনটা কি আপনার মধ্যে পেতে হবে? না, আমি বললাম হ্যাঁ এরকম থাকতে পারে, কাজ ওইভাবে বেস করে ওইভাবে করতে পারে। তারপর হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে চলে আসি। এবার হচ্ছে আরেকটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা পার্টে যাব। এরপর আসেন আমরা রিকনসিলিয়েশন করবো। এতক্ষণ কিন্তু রিকনসিলিয়েশন করিনি, এখন করছি হচ্ছে গিয়ে রিকনসিলিয়েশনের আগের ডোর ওপেন করে কাজ করছি, রিকনসিলিয়েশনের তারপরের রুমটা আর কি, নেক্সট রুম। এটা আজকে করবো হ্যাঁ হ্যাঁ, মাথার সময় হ্যাঁ না এটা হয়ে যাবে, এটা খুব সহজ। তাহলে আমরা দেখেন এটা কিভাবে করব। অ্যাকাউন্টিং এ যাবেন, অ্যাকাউন্টিং এ দেখেন রিকনসাইল আছে, এটা একদম সহজ। রিকনসাইল ক্লিক করলে দেখেন রিকনসিলিয়েশনের পেজ এটা। এখানে 8 মিনিটের একটা ভিডিও আছে আপনাদের জন্য, এটা আপনারা বাসায় দেখতে পারেন আর কি। এখন আমরা দিব কি, গেট স্টার্টেড, রিকনসাইল শুরু করতেছি, খেয়াল করেন। রিকনসাইল শুরু করার সময় ও আমাকে জানতে চাবে ফার্স্টে এর রিকনসিলিয়েশন স্টাইলটা পুরোই ডিফারেন্ট। খুব ভালোভাবে খেয়াল করেন এই জায়গাটায়, মানে মাথা পুরো 100% কনসেন্ট্রেশন দিয়ে দেন এই জায়গায়। ফার্স্টেও জানতে চাবে কোন ব্যাংকের রিকনসিলিয়েশন করতে আসছি আমি, কোনটা দিব? ওয়েলস ফার্গো। ও বলতেছে বিগিনিং ব্যালেন্স ছিল 1,40,000, কিভাবে? ওই যে জানুয়ারি 1 তারিখে ওর এটার বিগিনিং ব্যালেন্স ছিল 1,40,000, আর এন্ডিং ব্যালেন্স 1,43,500। গুড কোয়েশ্চেন। এখানে দেখেন আমি যে স্টেটমেন্টটা ইম্পোর্ট করছি, এই স্টেটমেন্টে আমি যদি অ্যামাউন্টটা ধরে টান মারি যোগ বিয়োগ সহ, দেখেন এটার পজিটিভ ভ্যালু হচ্ছে 3,500। তার মানে এই ঘটনাগুলো ঘটার পর ব্যাংকে 3,500 টাকা কি বাড়ার কথা না? তাহলে এই যে 1,40,000 সাথে 3,500 অ্যাড করলে আমার মাস শেষে এন্ডিং ব্যালেন্স হওয়ার কথা কত? 1,43,500। আর কবে এন্ড হচ্ছে? 19 জানুয়ারির 31, কারণ আমি ফার্স্ট মান্থের রিকনসিলিয়েশন করেছি। আমার স্টেটমেন্ট ছিল কোন মাসের? সব জানুয়ারি মাসের না? তাহলে আমি এন্ড দিলাম এটা। এই তিনটে স্টেপ বুঝতে পারছেন কিনা দেখেন। এখন আপনাকে যে স্টেটমেন্ট দিবে ব্যাংক, ওই ব্যাংকে দেখবেন একটা ব্যালেন্স বিডি থাকে, একটা ব্যালেন্স সিডি থাকে। ওপেনিং ব্যালেন্স থাকে মাসের, মাসের শেষে একটা ক্লোজিং ব্যালেন্স থাকে। ওপেনিং ব্যালেন্স তাহলে এটার ওপেনিং ব্যালেন্স সাথে মিলবে, আর ক্লোজিং ব্যালেন্সটা আপনি এভাবে বসাই দিবেন, ঠিক আছে? দেন দিব হচ্ছে গেট স্টার্ট রিকনসাইলিং। 1,44,500 44,500 হবে?
না না আমি আমাদের তো 140 টাকা। না না আমাদের স্টেটমেন্টে কত ছিল? ওইটা তো করছি হচ্ছে গিয়ে নভেম্বর মাসে, ওটা তো আমার জানুয়ারি মাসের সাথে রিলেটেড না, তাই না? এতটুকু ক্লিয়ার? দেন আমি স্টার্ট রিকনসাইলিং দিলাম। এখন দেখেন আমি যে ব্যালেন্সটা বললাম ওর 1,43,500 কোন এই রেঞ্জের মধ্যে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখের মধ্যে ওই 10টা ট্রানজাকশন পাইছে, যেই ট্রানজাকশনগুলো আমরা একটু আগে ইম্পোর্ট করছি। নিচে সেই ট্রানজাকশনগুলো দেখেন, ও দেখাচ্ছে সবগুলো আছে মাত্র যেগুলো নিয়ে কাজ করছে আমরা। এবং ও বলতেছে যে আমি যে কাজগুলো করছি রিকনসাইল, তার ফলে আমার ডিফারেন্স 0। ডিফারেন্স কত? 0। দ্যাট মিন্স আমার সব কিছু ওকে আছে। এর মধ্যে যদি আমি একটা ট্রানজাকশন না করতাম, ধরেন আমি এই যে 50 টাকার এই ট্রানজাকশনটা করলাম না উবারের, না করলে এখানে কি করবো, আনটিক করে দিলাম, তাহলে আমার এখন ডিফারেন্স কত হওয়ার কথা? দেখেন এখানে ডিফারেন্স 50। আর যখনই ডিফারেন্স থাকবে আপনি রিকনসিলিয়েশন করতে পারবেন না, আপনাকে ব্যালেন্স মিলাতে হবে, ব্যাংক ব্যালেন্সের সাথে আপনার কুইক বুকসের ব্যালেন্স মিলাতে হবে, দেনই আপনি রিকনসিলিয়েশন ডান করতে পারবেন। তো এখন আমি যদি এই 50 টাকায় যেখান থেকে নিয়ে নিই, ধরেন আমি 50 টাকা মিলানোর জন্য আবার 50 আর 54 আবার কি হলো এটা? দেখেন আমি দুইটা ট্রানজাকশনে আনটিক করে দিছি, তাহলে আমার ডিফারেন্স কত চলে আসছে? 104। আমি আবার যদি এই সাইড থেকে একটা আনটিক করে দিই, আবার এভাবে একটা ডিফারেন্স আসবে। দ্যাট মিন্স আপনার স্টেটমেন্টের সব ট্রানজাকশন কুইক বুকসে না আসা পর্যন্ত আপনার রিকনসিলিয়েশন করতে পারবেন না। জেরো সিস্টেম যেটা ছিল, এভরি ট্রানজাকশন 1 বাই 1 রিকনসাইল করে দেওয়া যায়, বাট কুইক বুকসের সিস্টেম হচ্ছে এন্ডিং ব্যালেন্সের সাথে মিলাতে হবে আপনার। দ্যাট মিন্স সব ট্রানজাকশন আসতে হবে, আদারওয়াইজ রিকনসিলিয়েশন হবে না। তাহলে আপনি যখন চেক করে করে দেখবেন যে আপনার স্টেটমেন্টে সবগুলো ট্রানজাকশন আসছে কিনা, চলে আসছে, তাহলে ডিফারেন্স কি হবে? অলওয়েজ 0। এবং যখনই ডিফারেন্স 0 হবে তখন আপনার ফিনিশ নাও বাটনটা আসবে, আদারওয়াইজ আসবে না। সরাই দিলে দেখেন ফিনিশ নাও বাটনটা শেষ, চলে গেছে। তো আপনার যখনই মিলে যাবে ফিনিশ নাও চলে আসবে, ফিনিশ নাও এ ক্লিক করতে হবে আপনার। করার পর আপনার রিকনসিলিয়েশনটা শুরু হয়ে গেল, শুরু না শেষ হয়ে গেল। সাকসেস, ইওর রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট ইজ, মানে এটা ডান, ওভারঅল ডান আর কি। তাহলে ওয়েলস ফার্গো জানুয়ারি মাসের রিকনসিলিয়েশন ডান। এরপর আমরা কাজ করলে কোন মাসে নিয়ে করব? ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি মাসে আমার ওপেনিং ব্যালেন্স কত হবে বলেন তো? 1,43,500, যেটা আনএডিটেবল, দেখেন, ঠিক আছে। দেন ফেব্রুয়ারি মাসে হাতে স্টেটমেন্ট আপনাকে ক্লায়েন্ট দিবে, ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট দেখে এন্ডিং ব্যালেন্স বসাবেন। দেন আপনি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ দিয়ে দিবেন ডেট। দেন আপনি ফেব্রুয়ারি মাসের ট্রানজাকশন নিয়ে কাজ করে আবার ওইটা ফেব্রুয়ারি মাসের রিকনসিলিয়েশন করবেন। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা প্যাকেজ করে হয়, ঠিক আছে। এভাবে করে করে আপনার 1 বাই 1, এই যে জানুয়ারি মাসে শেষ, আপনি বের হয়ে যান, বাস শেষ, আপনার জানুয়ারি পর্যন্ত ডান, আপনার জানুয়ারি পর্যন্ত টেনশন শেষ। এভাবে করে আমরা 1 বাই 1 এভরি মান্থ রিকনসিলিয়েশনটা করে থাকি। এখন বলেন এটা ইজি নাকি কঠিন? জেরো থেকে ইজি? জেরো অনেক ইজি, এটা একটু ভেজাল করে, বাট এটা ডিটেলস, ইন ডিটেলস আর কি। এটা